আসসালামু আলাইকুম। নিউ কমার্স কোচিং এর পক্ষ থেকে আমি নাজমুল হাসান শরীফ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, নিউ কমার্স কোচিং এর ধারাবাহিক প্রক্রিয়ার আজকের আলোচনার বিষয় হচ্ছে এইচএসসি 25 এবং 26 হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। তো আমার কথাগুলো তোমরা শুনতে পাচ্ছ কিনা সেটা আমাকে একটু দ্রুত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা, তাহলে আমি এখনই ক্লাসটা শুরু করে দিব ইনশাআল্লাহ। আমার কথাগুলো তোমরা কি শুনতে পাচ্ছ? সবকিছু ঠিক আছে কিনা সেটা একটু কমেন্ট করে জানিয়ে দিবা, তাহলে আমি এখনই ক্লাসটা শুরু করে দিব ইনশাআল্লাহ। আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? আজকে আমরা বোর্ড প্রশ্ন অর্থাৎ বোর্ড এমসিকিউ গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই সবার জায়গা থেকে একটু লিঙ্কটা শেয়ার করে দিব এবং আমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে একটু মেনশন দিয়ে দিব যেন সবাই খুব দ্রুত জয়েন করতে পারে। হ্যাঁ, মনে রাখবা যে আমাদের হিসাব বিজ্ঞানে যদি আমরা A+টা রাখতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে কিন্তু এই এমসিকিউতে ভালো একটা মার্ক কিন্তু তুলতে হবে। যদি আমি এমসিকিউতে ভালো নাম্বার তুলতে না পারি তাহলে মনে রাখবা আমার হিসাব বিজ্ঞানে কিন্তু A+টা তুলতে খুব কষ্ট হবে, কারণ আমি রিটেনে লিখিত অংশে কিন্তু আমি আসলে 50 পাওয়াটা অনেকের জন্য অনেক কষ্ট হয়ে যায়, বা 60 পাওয়াটা কষ্ট হয়ে যায়, বা 70 পাওয়াটাও কষ্ট হয়ে যায়। 70 তো অনেকে পাবেই না, আবার অনেকে যারা খুব ভালো পাইতেও পারে। এজন্য তোমাদেরকে বলবো এমসিকিউতে তুমি যদি ভালো করতে চাও তাহলে অবশ্যই তোমাকে এমসিকিউ গুলো ভালোভাবে পড়তে হবে। যাই হোক, আমার কথা কি শুনতে পাচ্ছ? আমি শুরু করব কিনা একটু জানিয়ে দিবা। দেখো, আমাদের বেসিক অ্যাকাউন্টিং বইয়ের কিন্তু ঈদের পরে আবার অর্ডার নেওয়া শুরু হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ আমরা আজকে আবার 100 শিক্ষার্থীকে আমরা বই কুরিয়ার করে দিয়েছি। আশা করি কালকের মধ্যে পেয়ে যাবে। তোমরা যারা এখনো এই বইটি অর্ডার করো নাই, যারা নিতে চাও তাহলে বইটি অর্ডার করতে পারো। বইটি দুই ভাবে অর্ডার করা যাবে, একটা ম্যানুয়ালি করা যাবে, আবার তুমি চাইলে আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবা। তার সাথে আরেকটা আমাদের ফাইনাল টাচ সাজেশন বই, এই সাজেশন বইটিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা বিষয়ের সাজেশন দেওয়া আছে, তুমি কিভাবে পড়বা, কোথায় থেকে পড়বা। হ্যাঁ, তো তোমরা যদি এই দুইটা বই নিতে চাও তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ অথবা পেজে যোগাযোগ করো, অথবা আমাদের ওয়েবসাইট থেকে এই দুইটা বই তুমি অর্ডার করতে পারো। কেমন? জি, আচ্ছা, একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দিবা আমি কি ক্লাসটা শুরু করতে পারি। আমি ক্লাসটা শুরু করব কিনা সেটা আমাকে একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দিবা। আমি ক্লাসটা শুরু করব কিনা সেটা আমাকে একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দিবা প্লিজ। আমি ক্লাসটা শুরু করব কিনা সেটা একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দিবা। তোমরা জানো এইচএসসি 25 এর শুধু হিসাব বিজ্ঞান নিয়ে যাদের সমস্যা, আমাদের হিসাব বিজ্ঞানের উপরে কিন্তু একটা কোর্স চলমান আছে, অ্যাকাউন্টিং টার্গেট A+। এই কোর্সটিতে যারা এনরোল করবা তোমরা হিসাব বিজ্ঞানের যাবতীয় যত সমস্যার সমাধান চাও সবগুলো পেয়ে যাবে ইনশাআল্লাহ, সৃজনশীল এবং এমসিকিউ। কোর্স ফি হচ্ছে বইসহ 999 টাকা, আর বই ছাড়া হচ্ছে 699 টাকা। যারা কোর্সটি এনরোল করতে চাও আমাদের পেজ অথবা হোয়াটসঅ্যাপে নক দাও, অথবা তুমি যদি ওয়েবসাইট থেকে এনরোল করতে চাও তাহলে ওয়েবসাইট থেকে ভিজিট করো। তাহলে আমরা শুরু করে দিই, কেমন? ওকে, দেখো, দুতরফা দাখিলা পদ্ধতির উৎপত্তিকাল কোনটি? আমরা সবাই মোটামুটি এটা জানি। দুতরফা দাখিলা পদ্ধতির উৎপত্তিকাল কোনটি? দেখি তো আমরা কে কে পারি, একটু কমেন্ট করে জানাও। দুতরফা দাখিলা পদ্ধতির উৎপত্তিকাল কোনটি? আমরা জানি এটা 1494 খ্রিস্টাব্দ। কত? 1494 খ্রিস্টাব্দ। কত? দুতরফা দাখিলা পদ্ধতির উৎপত্তিকাল হচ্ছে 1494 খ্রিস্টাব্দ।
কত খ্রিস্টাব্দ? 1494 খ্রিস্টাব্দ। দেখো এটা কুমিল্লা বোর্ড 24 আসছে, তো এটা কুমিল্লা বোর্ড 24 আসছে, তাহলে এটা অন্যান্য বোর্ডও কিন্তু আসতে পারে। দেখো এই প্রশ্নটা পারে না এমন কিন্তু মানুষ খুবই কম আছে, এই প্রশ্নটা পারে না এমন মানুষ কিন্তু খুবই কম আছে। তো এই প্রশ্নটা আশা করি আমরা সবাই পারবো। দুতরফা দাখিলা পদ্ধতির উৎপত্তিকাল কত? 1494 খ্রিস্টাব্দ। এবার আসো, হিসাব চক্রের কোন ধাপে লেনদেন শনাক্ত করা হয়? আচ্ছা, হিসাব চক্রের কোন ধাপটাতে লেনদেন শনাক্ত করা হয় বলতো? হিসাব চক্রের কোন ধাপটাতে লেনদেন শনাক্ত করা হয়? একদম প্রথম ধাপে কিন্তু আমরা লেনদেনগুলো শনাক্ত করি। আমরা প্রথম ধাপে লেনদেনটাকে কি করি? শনাক্ত করি। এই যে দেখো এই জায়গায় বলছে হিসাব চক্রের কোন ধাপে লেনদেন শনাক্ত করা হয়? প্রথম ধাপে। বড় মতো যে সর্বোচ্চ শেয়ার করবা সে কিন্তু বই গিফট পাবা, এটা তোমরা সবাই জানো। এবং আজকের এই পরীক্ষার পরে, মানে এই ক্লাসের পরে কিন্তু একটা পরীক্ষা হবে ওয়েবসাইট থেকে। পরীক্ষাতে যে ভালো নাম্বার তুলতে পারবা, মানে সে সবচেয়ে বেশি যে পাবা, তোমার জন্য অবশ্যই একটা বোনাস থাকবে, ঈদ বোনাস বা ঈদ সালামি যেটাই বলো না কেন। এর জন্য আমি আশা করি পরীক্ষাটা দিবা। আচ্ছা, এবার আসো, হিসাব বিজ্ঞান হলো কি? ঢাকা বোর্ড 24 আসছে, দেখেন ঢাকা বোর্ড 24। হিসাব বিজ্ঞান হলো কি? একটি তথ্য ব্যবস্থা। হিসাব বিজ্ঞানকে কি নামে ডাকা হয়? তথ্য ব্যবস্থা নামে ডাকা হয়। হিসাব বিজ্ঞানকে কি নামে ডাকা হয় বলতো? তথ্য ব্যবস্থা নামে ডাকা হয়। হিসাব বিজ্ঞানকে কি নামে ডাকা হয় বলতো? তথ্য ব্যবস্থা নামে ডাকা হয়। এই যে তথ্য ব্যবস্থা নামে ডাকা হয়। হিসাব বিজ্ঞানকে কি নামে ডাকা হয়? তথ্য ব্যবস্থা নামে ডাকা হয়। হিসাব বিজ্ঞানকে কি নামে ডাকা হয়? তথ্য ব্যবস্থা নামে ডাকা হয়। এই যে হিসাব বিজ্ঞানকে কি নামে ডাকা হয়? তথ্য ব্যবস্থা নামে ডাকা হয়। তাহলে হিসাব বিজ্ঞান হলো তথ্য ব্যবস্থা। এবার দেখো, ক্রয় বিক্রয়ের সময় পণ্যের লিখিত মূল্য থেকে বাদ দেওয়া হয় কি? হ্যাঁ, যে বার্তাটা বাদ দেওয়া হয় এই বার্তার নামটা কি? দেখো, পণ্য ক্রয় এবং বিক্রয়ের সময় পণ্যের লিখিত মূল্য থেকে আমরা কোন বার্তাটা বাদ দেই? কারবারি বার্তা বাদ দেই। কোন বার্তা বাদ দেই? কারবারি বার্তা। পণ্য ক্রয় এবং বিক্রয়ের সময়, এই যে দেখো, পণ্য ক্রয় এবং বিক্রয়ের সময়, হ্যাঁ, পণ্যের ক্রয় এবং বিক্রয়ের সময় তার লিখিত মূল্য থেকে আমরা যেই মূল্যটা বাদ দিয়ে থাকি সেটার নাম কি? কারবারি বার্তা বা ব্যবসায়িক বার্তা বা বিনিময় বার্তা বা ট্রেড বার্তা। তাহলে কারবারি বার্তার নামগুলো কি কি? কারবারি বার্তা, ব্যবসায়িক বার্তা, বিনিময় বার্তা, বাণিজ্য বার্তা, ট্রেড বার্তা, এগুলাকে একই নামে ডাকা হয়। হ্যাঁ, অর্থাৎ তাহলে বলতো কারবারি বার্তার নামগুলো কি কি? কারবারি বার্তার নামগুলো কি কি? কারবারি বার্তা, হ্যাঁ, ট্রেড বার্তা, বিনিময় বার্তা, ব্যবসায়িক বার্তা, হ্যাঁ, এগুলোকে কারবারি বার্তা বলা হয়। তাহলে এই জায়গায় বলছে দেখো, ক্রয় এবং বিক্রয়ের সময় পণ্যের লিখিত মূল্য থেকে বাদ দেওয়া হয় কোন বার্তা? আমরা কোন বার্তাটা বাদ দেই? কারবারি বার্তা বাদ দিই। কারবারি বার্তা এটা কিন্তু কোনো লেনদেন না। কারবারি বার্তা এটা কিন্তু কোনো লেনদেন না, মনে রাখবা। কারবারি বার্তাটা কিন্তু কোনো লেনদেন না। আর কারবারি বার্তা এটাকে কিন্তু হিসাবভুক্ত করা হয় না। এই নৈর্ভিত্তিকটাও কিন্তু আসে। কোন বার্তায় হিসাবভুক্ত করা হয় না? কারবারি বার্তায় হিসাবভুক্ত করা হয় না। একটু কমেন্ট করে বলো তো, কোন বার্তায় হিসাবভুক্ত করা হয় না? কারবারি বার্তায় হিসাবভুক্ত করা হয় না। কোন বার্তা হিসাবভুক্ত করা হয়? নগদ বার্তা হিসাবভুক্ত করা হয়। তাহলে যেহেতু কারবারি বার্তা হিসাবভুক্ত করা হয় না, তাই এটা কি না? লেনদেন নয়। কারবারি বার্তা লেনদেন নয়। আর নগদ বার্তা এটা লেনদেন, তবে এটা হচ্ছে অনগদ লেনদেন। নগদ বার্তা এটা অনগদ লেনদেন। একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দাও যে আমি যে কথাটা বললাম সেটা বুঝতে পারছো কিনা। কারবারি বার্তা এটা কিন্তু হিসাবভুক্ত করা হয় না, কারণ এটা লেনদেন না। নগদ বার্তা এটা হিসাবভুক্ত করতে হয়, কারণ এটা লেনদেন। যারা ক্লাসে আছো একটু লিঙ্কটা শেয়ার করে দিবা। লিঙ্কটা শেয়ার করে একটা লাইক কমেন্ট করে দিবা, কেমন? হিসাব বিজ্ঞানকে কি বলা হয়? রাজশাহী বোর্ড 24। হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের কি বলা হয়? ভাই এটা পারে না এমন কোনো মানুষ নেই বাসায়। হিসাব বিজ্ঞানকে কি বলা হয়? ব্যবসায়ের ভাষা বলা হয়। হিসাব বিজ্ঞানকে কি বলা হয়? ব্যবসায়ের ভাষা বলা হয়। হিসাব বিজ্ঞানকে কি বলা হয়? ব্যবসায়ের ভাষা বলা হয়। একটু লিঙ্কটা শেয়ার করে লাইক কমেন্ট করে দাও। হ্যাঁ, আর যে সর্বোচ্চ শেয়ার করবে অবশ্যই একটা গিফট তোমার জন্য থাকবে। তাহলে দেখো এই জায়গায় বলা হয়েছে হিসাব বিজ্ঞানকে কি বলা হয়? ব্যবসায়ের ভাষা বলা হয়। কি বলা হয়? ব্যবসায়ের ভাষা বলা হয়।
তাহলে এই যে দেখো হিসাব বিজ্ঞানকে কি বলা হয়, ব্যবসার ভাষা বলা হয়। এটা রাজশাহী বোর্ড 24 আসছে, তো এটা রাজশাহী বোর্ড 24 যদি আসে, এটা ঢাকা বোর্ডে আসবে না, বরিশাল বোর্ডে আসবে না, কুমিল্লা বোর্ডে আসবে না, এটা বলতে পারবা? সিলেট বোর্ডে আসবে না, এটা কি বলতে পারবা? তাহলে অবশ্যই কিন্তু আসবে, অবশ্যই কিন্তু আসবে। আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি স্থল কোথায়, এটা আমরা সবাই জানি। দেখো চট্টগ্রাম বোর্ড 24 কেমন প্রশ্ন আসছে, আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি স্থল কোথায়? হ্যাঁ, এই যে দেখো কোথায়, ইতালিতে। আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি স্থল কোথায়? ইতালিতে। আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি স্থল কোথায়? ইতালিতে। আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি স্থল কোথায়? ইতালিতে। অনেকে আবার আমেরিকা দিয়ে দিও না, বা ভারত দিয়ে দিও না, বা ইংল্যান্ড দিয়ে দিও না, হ্যাঁ, ইতালিতে। এবার যারা আমাদের গ্রুপ সাবজেক্টের উপরে একটা কোর্স করতে চাও, হিসাব বিজ্ঞান, ফিনান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং, আমাদের গ্রুপ সাবজেক্টের 4টা বিষয়ের কোর্সের মূল্য কিন্তু আমরা কমিয়ে দিছি মাত্র 1499 টাকা, সাথে একটা বই ফ্রি পাবা। তুমি দ্রুত আর দেরি না করে কোর্সটি এনরোল করতে পারো। হিসাব চক্রের প্রথম ধাপ কোনটি? হিসাব চক্রের প্রথম ধাপ কোনটি বলো? হিসাব চক্রের প্রথম ধাপ কোনটি বলো? হিসাব চক্রের প্রথম ধাপ কোনটি বলো? হ্যাঁ, হিসাব চক্রের প্রথম ধাপ কোনটি? হিসাব চক্রের প্রথম ধাপ কোনটি? হিসাব চক্রের প্রথম ধাপ কোনটি বলো? হিসাব চক্রের প্রথম ধাপ কোনটি? হিসাব চক্রের প্রথম ধাপ কোনটি? দ্রুত একটু কমেন্ট করে জানিয়ে দাও, হিসাব চক্রের প্রথম ধাপ কোনটি? দেখো কুমিল্লা বোর্ড 24 আসছে। হ্যাঁ, আমরা সবাই জানি যে হিসাব চক্রের ধাপগুলো কি কি, জানো না? এটা মোটামুটি আমরা এই জায়গায় যারা আছে সবাই কিন্তু জানি। তাহলে হিসাব চক্রের ধাপ কোনটি? প্রথম ধাপটা হচ্ছে লেনদেন শনাক্তকরণ। প্রথম ধাপটা কি? লেনদেন শনাক্তকরণ। হ্যাঁ, জাবেদাভুক্তকরণ, এটাকে বলা হয় লিপিবদ্ধকরণ। খতিয়ানের কাজ কি? শ্রেণীবিন্যাসকরণ। এগুলো একটু মাথায় রাখবা, কারণ এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসে। এই জায়গায় ভুল আছে, উত্তরটা হবে লেনদেন শনাক্তকরণ। উত্তরটা হবে কি? লেনদেন শনাক্তকরণ। এবার দেখো নিচের কোন হিসাবের দ্বারা ব্যবসার মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়? আচ্ছা, মালিকানা সত্ত্বের উপাদানগুলো কি কি? এই যে দেখো মালিকানা সত্ত্বের উপাদানগুলো কি কি? মূলধন, আয়, উত্তোলন, আর হচ্ছে ব্যয়। উত্তোলন আর ব্যয়, এই দুইটা উপাদান মালিকানা সত্ত্বকে কি করে? হ্রাস করে। আর এই দুইটা উপাদান মালিকানা সত্ত্বকে কি করে? বৃদ্ধি করে। তাহলে এই জায়গায় বলছে বৃদ্ধি, তাহলে এই যে উত্তোলনের সুদ, এটা কিন্তু আমাদের জন্য আয়, তাহলে এটা মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করবে। এটা মালিকানা সত্ত্বকে কি করবে? বৃদ্ধি করবে। বীমা প্রিমিয়াম, এটা ব্যয়। উত্তোলন, এটা মালিকানা সত্ত্বকে হ্রাস করে। আয়কর, এটাও একটা উত্তোলন, মালিকানা সত্ত্বকে হ্রাস করে। তার মানে এই তিনটা জিনিস কিন্তু মালিকানা সত্ত্বকে হ্রাস করে। তাহলে উত্তোলনের সুদ, এটা মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে। উত্তোলনের সুদ, এটা মালিকানা সত্ত্বকে কি করে? বৃদ্ধি করে। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? উত্তোলনের সুদ, এটা মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? উত্তোলনের সুদ, এটা মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে। তোমরা একটু কষ্ট করে লিঙ্কটা শেয়ার করবা প্লিজ, একটা রিকোয়েস্ট করব তোমাদের কাছে। আর যারা ক্লাসে আছো অবশ্যই তোমাদের প্রত্যেকের জায়গা থেকে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিবে। হ্যাঁ, সাউন্ড ঠিক আছে, সাউন্ড নিয়ে কোনো সমস্যা নেই। যারা সাউন্ড নিয়ে সমস্যা বলেছেন আপনাদের একটু দেখবেন যে হয়তো বা আপনাদের জায়গা থেকে কোনো সমস্যা আছে কিনা। এবার দেখেন এই জায়গায় কি বলছে, প্রশ্নটা একটু খেয়াল করি আমরা। হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কোনটি? আমরা সবাই জানি হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। ভালো করে বুঝেন, এই জায়গাটা নিয়ে অনেকের কনফিউশন আছে এবং অনেকে ঝামেলা সৃষ্টি করে ফেলেন। হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। তো এই জায়গায় তো দুতরফা দাখিলা পদ্ধতি নাই, তাহলে এটা আমরা কি দিব? লেনদেন দিব। অবশ্যই এই জায়গায় প্রশ্নটা এটা এভাবে হওয়ার কথা ছিল, হিসাবের মূল ভিত্তি কি? হিসাবের মূল ভিত্তি, হিসাবের মূল ভিত্তি হচ্ছে লেনদেন। হিসাবের মূল ভিত্তি হচ্ছে লেনদেন। আর হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। আমরা সবাই জানি দুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে হিসাব বিজ্ঞানের একটা বৈজ্ঞানিক, পূর্ণাঙ্গ এবং নির্ভরযোগ্য পদ্ধতি। হ্যাঁ, আর হিসাবের মূল ভিত্তি হচ্ছে লেনদেন। হিসাবের মূল ভিত্তি কি? হিসাবের প্রবেশদ্বার কোনটা? লেনদেন। লেনদেন। তাহলে এই জায়গায় উত্তরটা হবে কি?
লেনদেন। হিসাবের মূল ভিত্তি কি? লেনদেন। হিসাবের মূল ভিত্তি কি? লেনদেন। হিসাবের মূল ভিত্তি কি? লেনদেন। দেখেন এটা অনেকগুলো বোর্ডে আসছে। এবার দেখেন সম্পত্তি, দায় ও মূলধনের মধ্যে সম্পর্ক প্রকাশ করে কি? এই যে এটাকে আমরা কি বলি? ইকুয়েশন। এই যে এ মানে কি? সম্পদ, এল মানে কি? দায়, ই মানে কি? মালিকানা সত্ত্ব। তাহলে সম্পত্তি, দায় ও মূলধনের মধ্যে সম্পর্ক প্রকাশ করে কোনটা? হিসাব সমীকরণ। কোনটা প্রকাশ করে? হিসাব সমীকরণ। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি হিসাব সমীকরণ। এটাকে আমরা কি বলতে পারি? হিসাব সমীকরণ বলতে পারি। এটাকে আমরা কি বলতে পারি বলতো? এটাকে আমরা বলতে পারি হিসাব সমীকরণ। হিসাব সমীকরণ। এই যে দেখো সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব বা মূলধনের মধ্যে যে সম্পর্কটা, ওই টোটাল সম্পর্কটাকে বলে আমরা মৌলিক সমীকরণ বা মেইন ইকুয়েশন বা সমীকরণ, হিসাব সমীকরণ। তাহলে এই যে দেখো এটাকে বলা হয় হিসাব সমীকরণ। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? একটু লিঙ্কটা শেয়ার করবেন প্লিজ। আসেন দেখেন কতগুলো বোর্ডে আসছে, দেখছেন কতগুলো বোর্ডে আসছে প্রশ্নটা। মালিকানা সত্ত্ব হ্রাসের কারণ কি? মালিকানা সত্ত্ব হ্রাসের কারণ হচ্ছে উত্তোলন ও খরচ বেড়ে যাওয়া। এই যে এটা উত্তোলন ও খরচ বেড়ে যাওয়া, এটা মালিকানা সত্ত্ব হ্রাসের কারণ। প্রথমে যেটা দেওয়া আছে এটাই কিন্তু সঠিক। এই যে দেখেন মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্বকে হ্রাস করে কোন উপাদানগুলো? হিসাবের কোন উপাদানগুলো? একটা হচ্ছে উত্তোলন আর একটা হচ্ছে ব্যয়। এই যে দেখেন ব্যয়, ব্যয় বেড়ে যাওয়া। এই যে ব্যয় বৃদ্ধি পাওয়া, বেড়ে যাওয়া মানে কি? বৃদ্ধি পাওয়া। ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে মালিকানা সত্ত্ব কিন্তু হ্রাস পেয়ে যায়। হ্যাঁ, এই যে দেখো অনেকে বলতেছে উত্তোলন এবং নগদ কমে যাবা। নগদ মানে কি? নগদ কমে গেছে মানে কি কমে গেছে? সম্পদ, সম্পদ হ্রাস পাইছে। এই জায়গায় সম্পদ হ্রাস পাইছে। তাহলে এটা কেন হবে? এটা হবে এই যে উত্তোলন এবং খরচ বেড়ে যাওয়া। উত্তোলন এবং খরচ বেড়ে যাওয়া, এর ফলে মালিকানা সত্ত্ব কি পায়? হ্রাস পায়। মালিকানা সত্ত্ব কি পায়? হ্রাস পায়। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? এবার দেখো আমরা জানি হিসাব তথ্যের ব্যবহারকারী কয় ধরনের? দুই ধরনের। একটা অভ্যন্তরীণ ব্যবহারকারী, বাহ্যিক ব্যবহারকারী। দেখো এই জায়গা থেকে তোমাদের একটা প্রশ্ন আসবেই, হিসাব তথ্যের ব্যবহারকারী নেই। তো হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কে? অভ্যন্তরীণ বলছে, অভ্যন্তরীণ ব্যবহারকারীকে মালিক ও ব্যবস্থাপক। মালিক ও ব্যবস্থাপক। তো এই জায়গায় মালিক বলতে কাদেরকে বুঝাচ্ছে? শেয়ার হোল্ডারদেরকে বুঝাচ্ছে। শেয়ার হোল্ডার, শেয়ার হোল্ডার কারা? কোম্পানির মালিক যারা তারাই তো শেয়ার হোল্ডার। তো শেয়ার হোল্ডার মানেই তো মালিক। তার মানে এই যে শেয়ার হোল্ডার তারা হচ্ছে হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী। হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী। তাহলে এই জায়গায় হবে কি? শেয়ার হোল্ডার। হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী জায়গায় কি হবে? শেয়ার হোল্ডার হবে। হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী জায়গায় কি হবে? শেয়ার হোল্ডার হবে। বলো বুঝতে পারছো কিনা? জি রিয়ান আপনি লিখছেন। হ্যাঁ জি, সবাই সবার জায়গা থেকে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন যে আপনি বুঝতে পারছেন কিনা। সবাই সবার জায়গা থেকে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন যে বুঝতে পারছেন কিনা। এবার আসো কোনটি ব্যবসার অনগদ লেনদেন? অনগদ, অনগদ লেনদেন কি? যে লেনদেনের ফলে প্রতিষ্ঠানের নগদ অর্থ বৃদ্ধিও পাবে না, হ্রাসও পাবে না। বৃদ্ধিও পাবে না, হ্রাসও পাবে না। অবচয়, এই যে অবচয়, অবচয় এটা একটা অনগদ লেনদেন। এই অবচয়ের ফলে প্রতিষ্ঠানের নগদ টাকা বাড়েও না, কমেও না, কোনোটা হয় না। বিজ্ঞাপন, এর ফলে নগদ টাকা কমে যায়। কমিশন, যদি আমি পাই নগদ টাকা বাড়বে, যদি আমি দেই নগদ টাকা কমবে। ভাড়া সেম, যদি আমি পাই নগদ টাকা বাড়বে প্রতিষ্ঠানের, যদি আমরা ভাড়া দেই নগদ টাকা কমবে। কিন্তু অবচয়ের ফলে নগদ টাকা বাড়বেও না, কমবেও না। অবচয় এটা কিন্তু আমাদের জন্য একটা কি লেনদেন? অনগদ লেনদেন। অবচয় এটা কিন্তু একটা অনগদ লেনদেন। তারপরে নগদ বার্তাও যদি থাকতো, এই যে নগদ বার্তা মনে রাখবা, নগদ বার্তা এটাও কিন্তু একটা অনগদ লেনদেন। নগদ বার্তা এটাও কিন্তু একটা অনগদ লেনদেন। নগদ বার্তা এটাও একটা কি? অনগদ
লেনদেন। তোমরা যারা কোর্সে ভর্তি হতে চাচ্ছ তোমরা আমাদের প্রতিষ্ঠানের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা পেজে নক দাও, তাইলে হবে। হ্যাঁ, এরপরে দেখো আগুনে বিনষ্ট পণ্য হিসাব সমীকরণে কি প্রভাব ফেলবে। এই যে দেখো এটা তো হিসাব সমীকরণটা, তো আগুনে বিনষ্ট পণ্যটা হিসাব সমীকরণে কি প্রভাব ফেলবে। তো এটা তুমি বুঝবা কিভাবে যে এই আগুনে বিনষ্ট পণ্যটা হিসাব সমীকরণের কোন কোন উপাদানগুলোকে সে প্রভাবিত করবে। এটাকে আমরা জাবেদা করি বা ডেবিট ক্রেডিট করি। আগুনে বিনষ্ট পণ্য, তাহলে এটার জাবেদাটা হবে কি বিবিধ ক্ষতি ডেবিট। এবার আমার কি নষ্ট হয়েছে পণ্য, পণ্য থাকলে আমরা কি নামে লিখি ক্রয় নামে লিখি, কারণ ক্রয়ের পরিমাণ এই জায়গায় হ্রাস পাইছে, তাহলে ক্রয় হিসাব ক্রেডিট। জাবেদাটা হচ্ছে এটা। এই যে দেখো আগুনে বিনষ্ট পণ্য বিবিধ ক্ষতি হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। এবার এই জায়গায় দেখো এই টাইপের এন্ট্রি যদি সৃজনশীলও থাকে তাহলে এই এন্ট্রিটা হিসাব সমীকরণের কয় জায়গায় তুমি ব্যবহার করবা। এই যে দেখো এক জায়গায় ব্যবহার হবে, সেটা হচ্ছে মালিকানা সত্ত্বের ভিতরে। কিভাবে বিবিধ ক্ষতি, এটা আমাদের জন্য কি ব্যয়, ব্যয় হইলে মালিকানা সত্ত্ব কি পাবে হ্রাস পাবে। আবার এই জায়গায় ক্রয় ক্রেডিট, তার মানে ক্রয় ক্রেডিট পাশ হয়েছে মানে কি হয়েছে, এই জায়গায় দেখো ক্রয় হ্রাস পাইছে, ক্রয় ক্রেডিট দিকে বসছে মানে ক্রয় হ্রাস পাইছে। আর ক্রয় যদি হ্রাস পায় তাহলে এটা প্রতিষ্ঠানের জন্য আয় হয়, আয় হইলে কোথায় বসবে মালিকানা সত্ত্বের ঘরে বসবে। তার মানে এই এন্ট্রিটা মালিকানা সত্ত্বের ঘরে একবার বৃদ্ধি হবে আরেকবার হ্রাস হবে, মানে মালিকানা সত্ত্বের ঘরে একবার আমরা যোগ করব আরেকবার বিয়োগ করব। এটা এর ঘরে তো বসবেই না। দেখো এই টাইপের পাঁচটা এন্ট্রি আছে, পাঁচটা এন্ট্রি আছে যেই এন্ট্রিগুলো মালিকানা সত্ত্বের ঘরে একবার যোগ হয় আরেকবার বিয়োগ হয়। এর ভিতরে একটা হচ্ছে এটা আগুনে বিনষ্ট পণ্য। আমি পাঁচটা তোমাদেরকে আজকে বুঝাই দিব। আগুনে বিনষ্ট পণ্য এই এন্ট্রিটা মালিকানা সত্ত্বের ঘরে এই যে ইয়ের ঘরে একবার যোগ হবে আরেকবার বিয়োগ হবে। বিয়োগ হবে কেন, বিবিধ ক্ষতি, এটা আমার জন্য ব্যয়, বিবিধ ক্ষতি এটা আমাদের জন্য কি ব্যয়। ব্যয় হইলে মালিকানা সত্ত্ব কি বাড়বে না কমবে, অবশ্যই কমবে। এবার আমার কি বিনষ্ট হয়েছে পণ্য, তার মানে পণ্যের পরিমাণ হ্রাস পাইছে। পণ্যের পরিমাণ যদি হ্রাস পায় তাহলে এটা প্রতিষ্ঠানের জন্য আয় হয়, আয় হয়, এটা বিপরীত ব্যয় আয় হয়ে যায়। আয় হইলে মালিকানা সত্ত্ব কি পাবে বৃদ্ধি পাবে। এরপরে আরেকটা প্রশ্ন বলি, এই যে দেখো মালিক কর্তৃক পণ্য উত্তোলন, মালিক কর্তৃক পণ্য উত্তোলন এই টাইপের এন্ট্রি যদি থাকে এই এন্ট্রিটাও মালিকানা সত্ত্বের ঘরে একবার যোগ একবার বিয়োগ হবে। এই যে এটা মালিক কর্তৃক পণ্য উত্তোলন, কেন তুমি জাবেদা করো, তুমি জাবেদা করো, এই যে দেখো তুমি জাবেদা করো তাইলেই হবে উত্তোলন ডেবিট। মালিক পণ্য উত্তোলন করছে তার মানে ক্রয়ের পরিমাণ কমে গেছে, তাহলে ক্রয় হিসাব ক্রেডিট। এই যে উত্তোলন করলে মালিকানা সত্ত্ব কি পায় হ্রাস পায়। এবার ক্রয়ের পরিমাণ হ্রাস পাইছে তার মানে এটা প্রতিষ্ঠানের জন্য আয় হয়েছে, আয় হইলে মালিকানা সত্ত্ব কি পাবে বৃদ্ধি পাবে। তার মানে মালিক কর্তৃক পণ্য উত্তোলন, মালিক কর্তৃক পণ্য উত্তোলন, হ্যাঁ মালিক কর্তৃক পণ্য উত্তোলন এই এন্ট্রিটাও মালিকানা সত্ত্বের ঘরে একবার যোগ হবে একবার বিয়োগ হবে। বলো তো বুঝতে পারছো কিনা, বলো তো বুঝতে পারছো কিনা। এরপরে আরেকটা দেখো বিনামূল্যে পণ্য বিতরণ, বিনামূল্যে পণ্য বিতরণ, বিনামূল্যে পণ্য বিতরণ এই এন্ট্রিটাও এই মালিকানা সত্ত্বের ঘরে একবার যোগ হবে আরেকবার বিয়োগ হবে। বিনামূল্যে পণ্য বিতরণ এই এন্ট্রিটাও মালিকানা সত্ত্বের ঘরে একবার যোগ হবে একবার বিয়োগ হবে। দেখো এটাকে জাবেদা করো, বিনামূল্যে পণ্য বিতরণ করছে আমরা কিসের জন্য বিজ্ঞাপনের জন্য, তাহলে জাবেদাটা কি হবে এই যে বিজ্ঞাপন হিসাব ডেবিট। এবার বিজ্ঞাপন করতে যে আমি কি দিছি পণ্য দিছি, পণ্যের পরিমাণ কমে গেছে, তো পণ্যের পরিমাণ যদি কমে যায় তাহলে ক্রয় হিসাব ক্রেডিট পাশে বসবে। তাহলে এবার তুমি চিন্তা করো বিজ্ঞাপন এটা আমাদের জন্য কি ব্যয়, বিজ্ঞাপন এটা আমাদের জন্য কি ব্যয়, ব্যয় হইলে মালিকানা সত্ত্ব কমবে। এবার ক্রয় ক্রেডিট পাশে আছে, ক্রয় ক্রেডিট পাশে মানে ক্রয়ের পরিমাণ হ্রাস পাইছে, ক্রয়ের পরিমাণ হ্রাস পেলে প্রতিষ্ঠানের জন্য আয় হবে, আয় হইলে মালিকানা সত্ত্ব কি পাবে বৃদ্ধি পাবে, আয় হইলে মালিকানা সত্ত্ব কি পাবে বৃদ্ধি পাবে। এই এন্ট্রিটাও
মালিকানা সত্ত্বের গড়ে একবার যোগ হবে আরেকবার বিয়োগ হবে। বলো তো বুঝতে পারছো কিনা, বলো তো বুঝতে পারছো কিনা, বলো তো বুঝতে পারছো কিনা। তারপরে আরেকটা এন্ট্রি দেখো, পণ্য নিয়ে ব্যবসা শুরু করলে, পণ্য নিয়ে যদি ব্যবসা শুরু করা হয়, তুমি পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করছো, তুমি পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করছো, এই এন্ট্রিটাও মালিকানা সত্ত্বের গড়ে একবার যোগ হবে আরেকবার বিয়োগ হবে। এই যে পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করছো, বলো তো এটার জাবেদা কি? পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করছো, এটার জাবেদা কি? বলো, পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করছো, এটার জাবেদা কি? পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করছো, এটার জাবেদা কি? এই যে দেখো, প্রতিষ্ঠানে পণ্যের পরিমাণ আবার বৃদ্ধি পাইছে, তাহলে হবে ক্রয় হিসাব ডেবিট। আর এই পণ্যটা কে দিছে? মালিক। মালিক প্রতিষ্ঠানে যা দিবে সেটা হবে কি? মূলধন। তাহলে মূলধন হিসাব ক্রেডিট। এই যে দেখো, ক্রয় হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। এবার ক্রয় করলে কিন্তু ব্যয় হয়, ক্রয় যদি ডেবিট পাশে থাকে তাহলে বুঝবা ব্যয় বৃদ্ধি পাইছে, আর ব্যয় বৃদ্ধি পাইলে মালিকানা সত্ত্ব কিন্তু হ্রাস পাবে। আর এটা কে দিছে? মালিক। মালিক যা দেয় তা কি? মূলধন। মূলধন দিলে মালিকানা সত্ত্ব কি পায়? বৃদ্ধি পায়। মূলধন দিলে মালিকানা সত্ত্ব কি পায়? বৃদ্ধি পায়। তাহলে এই এন্ট্রিটাও মালিকানা সত্ত্বের গড়ে একবার যোগ করতে হবে, একবার বিয়োগ করতে হবে। তো এই জিনিসগুলো তোমাদের সৃজনশীলে আসতে পারে। যখন তোমরা সৃজনশীল করবা এই অধ্যায়ের, তখন দেখবা ওই সৃজনশীলের এন্ট্রিগুলোর ভিতরে এই এন্ট্রিগুলো থাকতে পারে। তো তুমি যখন টেবুলার ছকটা করবা, তখন এই এন্ট্রিগুলোর মধ্য থেকে যেই এন্ট্রিটাই থাকুক না কেন, তুমি মালিকানা সত্ত্বের গড়ে একবার যোগ করবা আরেকবার বিয়োগ করবা, একবার যোগ করবা আরেকবার বিয়োগ করবা। বলো তো বুঝতে পারছো কিনা? একবার যোগ করবা আরেকবার কি করবা? বিয়োগ করবা। একবার যোগ আরেকবার কি করবা? বিয়োগ করবা। বলো বুঝতে পারছো কিনা, বলো বুঝতে পারছো কিনা? একবার যোগ করবা আরেকবার কি করবা? বিয়োগ করবা। একবার যোগ করবা আরেকবার কি করবা? বিয়োগ করবা। একবার যোগ করব আরেকবার কি করব আমরা? বলো তো, বিয়োগ করব। বলো বুঝতে পারছো কিনা, বলো বুঝতে পারছো কিনা। যদি কারো কোথাও কোনো সমস্যা থাকে তাহলে আমাকে বলতে পারো, যদি কারো কোথাও কোনো সমস্যা থাকে আমাকে বলতে পারো। আর অবশ্যই লিঙ্কে একটু শেয়ার করে দিয়ে লাইক কমেন্ট করে পাশে থাকবা, এটাই তো আশা করি আমরা। যাদের এই বেসিক অ্যাকাউন্টিং বইয়ের ভিতরে আমি 2016 থেকে 24 সাল পর্যন্ত সকল এমসিকিউ দিয়েছি, সৃজনশীলও দিয়েছি, হ্যাঁ, এবং প্রত্যেকটা অধ্যায় থেকে, এই অধ্যায় থেকে ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় কেমন প্রশ্ন আসে সেটাও কিন্তু আমি উল্লেখ করে দিয়েছি 15টা করে। তাহলে অবশ্যই তোমরা যারা এই বইটা নিতে চাচ্ছ, খুব দ্রুত আমাদের পেজে অথবা হোয়াটসঅ্যাপে নক দাও, অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করে বইটা অর্ডার করতে পারো। আশা করি তোমার পরীক্ষায় এই বইটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, বিশ্বাস করো আর না করো। এবার দেখো, সম্পদ, দায়, মূলধনের মধ্যে সম্পর্ক প্রকাশ করে কে? হিসাব সমীকরণ। সম্পত্তি, দায়, এই যে সম্পদ সমান সমান এল মানি দায়, ই মানি মালিকানা সত্ত্ব, এই যে সমীকরণটা, এটাকে বলা হয় হিসাব সমীকরণ। এটাকে বলা হয় কি? হিসাব সমীকরণ। জি, এটা এইচএসসি 25 এবং 26 সবাই নিতে পারবে, এটা 25 এবং 26 সবাই নিতে পারবে। কেমন? বই কিনে কেউ কখনো দেউলিয়া হয় নাই, বই কিনে কেউ কখনো দেউলিয়া হয় নাই। তুমি বই কিনলে পড়তে মন চাবে, নতুন বই তো একটু দেখতে মন চাবে। যে কোনো জিনিস নতুন হইলে তার প্রতি একটা আলাদা আগ্রহ জন্মায়, তাই আমরা বই কিনে রেখে দেই না, নতুন বইগুলোকে আমরা একটু পড়ার চেষ্টা করি, তো পড়ার স্পিডটাও কিন্তু বাড়ে। তো এই জন্য মনে রাখবা, বই কিনে কেউ কখনো দেউলিয়া হয়নি। আর কোর্স এনরোল করলে তো বই তুমি পাচ্ছই ফ্রি। আচ্ছা, সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্বের মধ্যে এটাকে কি বলে? হিসাব সমীকরণ। এবার আসো, এটার মানে কি? দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি হলো কি? দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি হলো কি? আমরা জানি দুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে হিসাব বিজ্ঞানের বৈজ্ঞানিক এবং নির্ভরযোগ্য পদ্ধতি। দুতরফা দাখিলা পদ্ধতির দুইটা পক্ষ থাকে, একটা হচ্ছে ডেবিট আর একটা হচ্ছে ক্রেডিট, অর্থাৎ দাতা গ্রহিতা দুটি পক্ষ থাকবে, দাতা এবং গ্রহিতা দুটি পক্ষ থাকবে। গ্রহিতার হিসাব ডেবিট, দাতা হিসাব ক্রেডিট, অর্থাৎ যে গ্রহণ করবে সে ডেবিট, যে প্রদান করবে সে ক্রেডিট। তারপরে দেখো, ডেবিট অঙ্ক সর্বদা ক্রেডিট অঙ্কের সমান হবে, অর্থাৎ ডেবিট টাকা যত হবে ক্রেডিট টাকাও তত হতে হবে।
তার মানে এই জায়গায় তিনটাই কিন্তু কি সঠিক। তাহলে 1 2 3 1 2 3 তিনটাই কিন্তু সঠিক। তাহলে এই যে দেখো দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি কি, এই জায়গায় তিনটাই কিন্তু সঠিক, এই জায়গায় তিনটাই কি সঠিক। দেখো দিনাজপুর বোর্ড এবং বরিশাল বোর্ড একযোগে 2022 সালে এই প্রশ্নটা আসছে। তাহলে তোমাদের সময় যে আসবে না এটা কি বলা যায় বলো? অবশ্যই তোমাদের সময় চলে আসতে পারে, তাই অবশ্যই মনোযোগ দিতে হবে। হিসাব তত্ত্বের বাহ্যিক ব্যবহারকারী কারা? এবার বলছে বাহ্যিক, তার মানে ব্যবস্থাপক, সে তো অভ্যন্তরীণ, এটা হবে না। পাওনাদার, সরকার, বিনিয়োগকারী, ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান, ভোক্তা, শ্রমিক, কর্মচারী, তারা হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। তাহলে হিসাব তত্ত্বের বাহ্যিক ব্যবহারকারী হচ্ছে পাওনাদার আর সরকার, 1 আর 3। তাহলে এই যে খ নাম্বার 1 আর 3 হবে, কি হবে 1 আর 3 হবে, এই জায়গায় 1 আর 3। এবার দেখো কি বলছে এই জায়গায়, অদৃশ্যমান লেনদেন হলো। অদৃশ্যমান লেনদেন কোনটা? এই জায়গায় অদৃশ্যমান, এই যে ইজারা সম্পত্তির অবলোপন, সুনামের অবলোপন, এই যে অবলোপন, অবচয়, এগুলো কিন্তু অদৃশ্যমান লেনদেন। এগুলো হচ্ছে কি অদৃশ্যমান লেনদেন। তাহলে এই যে আসবাবপত্র ক্রয়, এটা তো দৃশ্যমান, আপনি দেখতেছেন, আপনি কি ক্রয় করছেন, বাট এই যে অবলোপন, অবচয়, এগুলো হচ্ছে অদৃশ্যমান লেনদেন। এগুলো কি অদৃশ্যমান লেনদেন। তাহলে এই জায়গায় হবে 2 আর 3 সঠিক, 2 আর 3। তাহলে অদৃশ্যমান লেনদেন কি কি? ইজারা সম্পত্তির অবলোপন, সুনামের অবলোপন, এই দুইটাই হচ্ছে আমাদের জন্য অদৃশ্যমান লেনদেন। এই জায়গায় বলো তো বুঝতে পারছো কিনা, বলো তো বুঝতে পারছো কিনা। এবার দেখো হিসাব সমীকরণ হলো, হিসাব সমীকরণ আমরা জানি এটা এ সমান সমান এল প্লাস ও ই, এটা হচ্ছে হিসাব সমীকরণ। এবার এটা তো পেয়ে গেলাম। আচ্ছা তাহলে এইটা আবার কি? এটা হচ্ছে হিসাব সমীকরণের বর্ধিত রূপ। কিভাবে বর্ধিত রূপ? ওই যে আমরা ওই কে ভাঙি, ওই কে ভাঙলে আমরা কয়টা জিনিস পাই? 4টা। এই যে মূলধন, তারপরে পাই আয়, তারপরে পাই ব্যয়, তারপরে পাই উত্তোলন। তার মানে এই যে দেখো এ এল প্লাস এই যে এইটাকে ভাঙে আমরা এই 4টা জিনিস পাইছি। তার মানে এই জায়গায় দুইটাই সঠিক, এই জায়গায় দুইটাই সঠিক। তার মানে 2 এবং 3, 2 এবং 3 সঠিক। তাহলে হিসাব সমীকরণ হলো এটাও সঠিক, এটাও সঠিক। এটা মৌলিক সমীকরণ আর এটা হচ্ছে বর্ধিত সমীকরণ। বর্ধিত সমীকরণটা কোথায় থেকে আসছে? মৌলিক সমীকরণ থেকে আসছে। বর্ধিত সমীকরণটা কোথায় থেকে আসছে? মৌলিক সমীকরণ থেকে আসছে। কেমন বলো তো বুঝতে পারছো কিনা, বলো তো বুঝতে পারছো কিনা। আমাদের পেজ বেসের কোন স্টুডেন্ট ক্লাস করতেছো কি? তোমরা একটু কমেন্ট করিও। ফাইনাল টাচ, এই ফাইনাল টাচ সাজেশন বইটা আসলে তোমাদের আর এইচএসসি 25, তোমাদের আর 80 দিন মাত্র সময় আছে পরীক্ষার। তো এই 80 দিন কিভাবে একটা প্রস্তুতি তুমি নিবা, কোথায় থেকে পড়বা, কিভাবে পড়বা, প্রত্যেকটা বিষয়ের সাজেশন আমরা হচ্ছে এটাতে দিয়ে দিছি। এই সাজেশনটা সঙ্গে থাকলে তুমি পথ হারাবা না, তুমি একটা সঠিক গাইডলাইন পাবা। তো এটা যারা নিতে চাও, এটা যদি নিতে চাও কুরিয়ার চার্জ সহ মাত্র 150 টাকা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তুমি এটাকে কনফার্ম করতে পারো। ওকে, পাওনাদারকে পরিশোধ করা হলে হিসাব সমীকরণের উপরে কি প্রভাব ফেলবে? আমরা কাকে পরিশোধ করছি? পাওনাদারকে। এই যে জাবেদাটা করো, পাওনাদারকে পরিশোধ করছি। তাহলে এটা জাবেদা কি দাঁড়ায়? পাওনাদার ডেবিট, আর পাওনাদারকে দিতে যে আমাদের কাছ থেকে নগদ অর্থ কমে গেছে, নগদান ক্রেডিট। তাহলে পাওনাদার দায়, দায়ের পরিমাণ কমে গেছে, এল হ্রাস, আর নগদ এটা আমাদের জন্য সম্পদ, তার মানে সম্পদও হ্রাস পাইছে। তার মানে এই জায়গায় দায় এবং সম্পদ উভয় কিন্তু হ্রাস পাইছে, দায় এবং সম্পদ উভয় কিন্তু হ্রাস পাইছে। বইটার প্রাইস হইছে, সাজেশন বইটার প্রাইস হইছে 150 টাকা, আর বেসিক অ্যাকাউন্টিং এর প্রাইস হইছে 420 টাকা, কুরিয়ার 400, কুরিয়ার 400, কুরিয়ার 400। কেমন? কুরিয়ার 400। বেসিক অ্যাকাউন্টিং হচ্ছে 420 আর হচ্ছে ফাইনাল টাচ হচ্ছে 150, কুরিয়ার 400। এবার দেখো লেনদেন সম্পর্কে নিচের কোনটি সঠিক? সম্ভাব্য ঘটনা না, নির্ভরশীলতা না, শর্তাধীন না, ঐতিহাসিক ঘটনা। ঐতিহাসিক ঘটনা এটা লেনদেনের একটা বৈশিষ্ট্য। ঐতিহাসিক ঘটনা এটা লেনদেনের একটা কি বৈশিষ্ট্য? ঐতিহাসিক ঘটনা এটা লেনদেনের একটা কি বৈশিষ্ট্য?
ঐতিহাসিক ঘটনা এটা লেনদেনের একটা কি বৈশিষ্ট্য। ঐতিহাসিক ঘটনা এটা লেনদেনের একটা কি বলতো, এটা লেনদেনের একটা বৈশিষ্ট্য। ঐতিহাসিক ঘটনা এটা লেনদেনের একটা কি বৈশিষ্ট্য। ঐতিহাসিক ঘটনা এটা লেনদেনের একটা কি বলতো বৈশিষ্ট্য। ঐতিহাসিক ঘটনা এটা লেনদেনের একটা বৈশিষ্ট্য। বলতো বুঝতে পারছো কিনা, বলতো বুঝতে পারছো কিনা? তোমরা আর যাই করো, অন্ততপক্ষে আমাদের কোর্সগুলো যে নিবা এতটুকু বিশ্বাস রাখবা যে তুমি প্রতারিত হবা না, এতটুকু বিশ্বাস তুমি রাখবা। আর আমরা কোনো লোভনীয় অফার দেই নাই। আমি 500 টাকা দিয়ে সব দিয়ে দিব, 600 টাকা দিয়ে তোমার এ প্লাস দিয়ে দিব, এইসব কথাবার্তা বাবা আমি বলতে পারবো না। যেটা সঠিক, যারা দীর্ঘদিন পড়াশোনা করো নাই, এই 80 দিন পড়াশোনা করে এ প্লাস কখনো পাবা না। তোমাকে যেটা করানো যাবে সম্মানজনক একটা রেজাল্ট তুমি নিয়ে আসতে পারবা, তাও যদি তুমি বাসায় পরিশ্রম করো। তুমি পরিশ্রম না করলে আমি যতই এই জায়গায় পড়াই না কেন লাভ হবে না। কিন্তু এবার দেখো, হিসাব চক্রের কোন ধাপটি ঐচ্ছিক এটা পারে না এমন কোন শিক্ষার্থী নেই, এটা পারে না এমন কোন শিক্ষার্থী নেই। হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ কোনটি বলো তো, বলো। হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ কোনটি? কার্যপত্র। কার্যপত্র জাবেদা এটা প্রস্তুত করতে হয়, খতিয়ান, রেওয়া মিল। হ্যাঁ, তার মানে এই জায়গায় দেখো হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ কোনটা, হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ কোনটা? কার্যপত্র। কার্যপত্র আমরা প্রস্তুত করি আর্থিক বিবরণী রোডম্যাপ হিসাবে। হ্যাঁ, কার্যপত্র প্রস্তুত করা হয় আর্থিক বিবরণীর রোডম্যাপ হিসাবে, অর্থাৎ আর্থিক বিবরণীর রোডম্যাপ কোনটা? কার্যপত্র। বেশি বেশি এমসিকিউ গুলো প্র্যাকটিস করো। এমসিকিউ তে ভালো মার্কস তুলতে না পারলে তুমি হিসাব বিজ্ঞানে কখনো এ প্লাস ধরে রাখতে পারবে না। ভাই কোর্স ফি কত টাকা? শুধু হিসাব বিজ্ঞানের জন্য হচ্ছে 999 টাকা বই সহ। আর যদি কমার্সের 4টা সাবজেক্টের কোর্স নাও সেটা হচ্ছে 1499 টাকা, এও বই সহ। আর যারা 26-এর আসো তোমাদের হচ্ছে 1999 টাকা। 26-এর কোর্স ফিটা হচ্ছে 1999 টাকা। এইচএসসি 26-এর কোর্স ফিটা হচ্ছে 1999 টাকা। এবার আসো, লেনদেনের কাঠামোগত পরিবর্তন কোনটা? প্রত্যেকটা লেনদেন হিসাব সমীকরণকে দুই ভাবে পরিবর্তন করে। একটু কমেন্ট করে জানাও কয়ভাবে? দুই ভাবে। এক, নিট পরিবর্তন, নিট। একটা হচ্ছে নিট পরিবর্তন, একটু কমেন্ট করে জানাও। একটা হচ্ছে নিট পরিবর্তন, আর একটা হচ্ছে কাঠামোগত পরিবর্তন। প্রতিটা লেনদেন হিসাব সমীকরণকে কয়ভাবে প্রভাবিত করে? দুই ভাবে প্রভাবিত করে। একটু কমেন্ট করে জানাও প্রতিটা লেনদেন হিসাব সমীকরণকে কয়ভাবে প্রভাবিত করে? দুই ভাবে প্রভাবিত করে। একটা হচ্ছে নিট পরিবর্তন, আরেকটা হচ্ছে কাঠামোগত পরিবর্তন। আচ্ছা, নিট পরিবর্তন কোনটা? নিট পরিবর্তন হচ্ছে যে লেনদেনটা এই সমীকরণের যে দুইটা পাশ, এই যে দেখো সমীকরণের কিন্তু দুইটা পাশ, এটা হচ্ছে বাম পাশ আর এটা হচ্ছে ডান পাশ। অর্থাৎ যে লেনদেনটা সমীকরণের দুই পাশকে প্রভাবিত করবে ওই পরিবর্তনটাকে বলা হয় নিট পরিবর্তন। তার মানে নিট পরিবর্তন হইলে কয় পাশকে প্রভাবিত করতে হবে? দুই পাশকে। আর যে লেনদেনটা সমীকরণের এক পাশকে প্রভাবিত করবে, এক পাশকে প্রভাবিত করবে, ওইটা হবে কাঠামোগত পরিবর্তন। কি পরিবর্তন? কাঠামোগত পরিবর্তন। তাহলে প্রতিটা লেনদেন এই হিসাব সমীকরণটাকে দুই ভাবে প্রভাবিত করবে। একটা হচ্ছে নিট পরিবর্তন, আরেকটা হচ্ছে কাঠামোগত পরিবর্তন। এই যে দেখো, তো নিট পরিবর্তন কোনটা? যে লেনদেনটা সমীকরণের দুই পাশকে প্রভাবিত করবে, এই যে বাম এবং ডান দুইটাকেই করবে, ওইটা হচ্ছে নিট। আর কাঠামোগত হইলে যে কোনো এক পাশকে, হয় বাম পাশকে না হয় ডান পাশকে। তো এই জায়গায় বলছে কাঠামোগত পরিবর্তন। কাঠামোগত মানে কি? এক পাশ হইতে হবে, এক পাশ। তাহলে আসো আমরা চিন্তা করি এক পাশ কোনটা? পণ্যদ্রব্য ক্রয়। পণ্য ক্রয় করছি, এটা দুই পাশকে প্রভাবিত করে। কিভাবে? এই যে দেখো, ক্রয় ব্যয় হইছে, মালিকানা সত্ত্ব কমবে, আর নগদ টাকা গেছে, তার মানে এ কমবে, তার মানে দুই পাশকে করছে, এটা হবে না। এবার দেখো, এই যে জমি ক্রয় করছো, জমি, তাহলে এটা জাবেদা করো। তুমি যে জমি ক্রয় করছো এটার জাবেদা কি? জমি এটা আমাদের জন্য সম্পদ, জমি ডেবিট, নগদ টাকা চলে গেছে, নগদান ক্রেডিট।
জমি সম্পদ বৃদ্ধি পাইছে, নগদ টাকা চলে গেছে, সম্পদ কমে গেছে, তার মানে এটা শুধুমাত্র বাম পাশকে প্রভাবিত করছে। আরেকটা, যন্ত্রপাতি বিক্রয় করছি আমরা, তো যন্ত্রপাতি বিক্রি করে নগদ টাকা পাইছি, নগদান ডেবিট, যন্ত্রপাতি নামক সম্পদ কমে গেছে, যন্ত্রপাতি ক্রেডিট, নগদ সম্পদ বৃদ্ধি পাইছে, যন্ত্রপাতি সম্পদ হ্রাস পাইছে, তার মানে এটাও কিন্তু বাম পাশকে প্রভাবিত করছে। তার মানে 2 এবং 3 সঠিক, এই জায়গায় 2 এবং 3 সঠিক। এই যে এক্সাম্পল দিলাম, তো যে লেনদেনটা সমীকরণের 2 পাশকে প্রভাবিত করবে ওইটা হচ্ছে নিট পরিবর্তন, যে লেনদেনটা সমীকরণের 2 পাশকে প্রভাবিত করবে ওইটা নিট পরিবর্তন। এই যে পণ্য ক্রয়, এই যে দেখছো, তুমি জাবেদা করো, পণ্য ক্রয়ের জাবেদা কি? ক্রয় ডেবিট, নগদান ক্রেডিট। তাহলে ক্রয় করলে কি হয়? ব্যয়, ব্যয় হইলে মালিকানা সত্ত্ব কমবে, আবার নগদ, এটা আমার জন্য সম্পদ, সম্পদ কমে গেছে, তার মানে দেখো এ মানে কি বাম পাশ, ওই মানে কি ডান পাশ না, তার মানে সমীকরণের 2 পাশকে প্রভাবিত করছে। বলো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? বলো বুঝতে পারছো কিনা? তাহলে প্রতিটা লেনদেন হিসাব সমীকরণকে কয়ভাবে প্রভাবিত করবে? 2 ভাবে প্রভাবিত করবে। প্রতিটা লেনদেন হিসাব সমীকরণকে কয়ভাবে প্রভাবিত করবে? 2 ভাবে প্রভাবিত করবে। একটা হচ্ছে নিট পরিবর্তন, আরেকটা হচ্ছে গুণগত পরিবর্তন। বলো বুঝতে পারছো কিনা? একটা হচ্ছে নিট পরিবর্তন, আরেকটা হচ্ছে গুণগত পরিবর্তন। তোমাদের যদি কারো পার্সোনাল কোনো কিছু জানার থাকে, তুমি আমার যে ফেসবুক আইডি আছে সেটাতে আমাকে নক দিও, হ্যাঁ, নাজমুল হাসান শরীফ, ওই আইডিটা সবাই একটু অ্যাড হয়ে যাও, ওই আইডিটাতে সবাই একটু অ্যাড হয়ে যাও, নাজমুল হাসান শরীফ। এই জায়গায় কেউ যদি আমার আইডিতে অ্যাড থাকো, একটু কষ্ট করে লিঙ্কটা দিয়ে দাও এই জায়গায়। তোমাদের যদি কারো কোনো কিছু জানার থাকে ব্যক্তিগতভাবে, কোর্সের কোনো বিষয়, বা তোমাকে যদি ব্যক্তিগতভাবে আমার কোনো কিছু করা লাগে, সাহায্য করা লাগে, তোমাকে যদি আমার হেল্প করা লাগে কোনো জায়গা থেকে, তুমি আমাকে ব্যক্তিগতভাবে নক দিও, আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করব। হ্যাঁ, আচ্ছা, ভাই বিগত স্টুডেন্ট গুলোরে জিজ্ঞেস করিও, আমাদের জায়গা থেকে আমরা কোনোদিন কাউকে ঠকাই নেই, কোনোদিনও না। এই যে শুধু হিসাব বিজ্ঞানে অনেক শিক্ষার্থীরা বলছে স্যার শুধু হিসাব বিজ্ঞানের জন্য একটা কোর্স নিয়ে আসেন, তো হিসাব বিজ্ঞান নিয়ে যাদের সমস্যা, সিকিউ এমসিকিউ একদম সব সমাধান করে দিব এই টার্গেট এ প্লাস যে বেসটা আছে এটাতে। এবং আমাদের গ্রুপ সাবজেক্টের আরেকটা কোর্স আছে, ওই জায়গা তো আলহামদুলিল্লাহ ক্লাস চলমান আছে, কোনো সমস্যা নেই, দুইটাতেই আমাদের লাগাতার ক্লাস চলবে ইনশাল্লাহ। তোমরা যার যেটা প্রয়োজন সেটা এনরোল করো। ওকে, টার্গেট এ প্লাসে বই সহ 999, আর বই সারা হচ্ছে 699 টাকা। অধ্যায় ভিত্তিক এমসিকিউ পরীক্ষা থাকবে, মডেল টেস্ট পরীক্ষা থাকবে, সিকিউ এমসিকিউ সমাধান করে দিব ইনশাল্লাহ। আমাদের ক্লাসগুলো ওয়েবসাইটে রেকর্ড থাকবে। এবার আসো আমরা দ্বিতীয় অধ্যায় থেকে, হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে আমরা একটু আলোচনা করব। এই যে দেখো লিঙ্ক দিয়ে দিছে, তোমরা যারা হচ্ছে আমার আইডিতে জয়েন নাই, তোমরা আমার আইডিতে জয়েন হয়ে যাও। জয়েন হওয়ার পর তারপর আমাকে মেসেজ দিও, ক্লাসের পরে আমার জায়গা থেকে আমি সর্বোচ্চটা চেষ্টা করব তোমাকে হেল্প করার জন্য, কেমন? সর্বোচ্চ চেষ্টা করব। হ্যাঁ, ওকে, ওই যে দিয়ে দিছে দেখো। না না, রিকোয়েস্ট দিলে অবশ্যই অ্যাকসেপ্ট করবো। আর এই জায়গায় রিকোয়েস্ট দেওয়ার নাই, তুমি ফলো দিলেই হবে, ফলো দিলেই আমাকে পাবা, সমস্যা নাই। দেখো হিসাবের পাকা বই কোনটি? পাকা বই, রাজা বই, স্থায়ী বই। হিসাব বিজ্ঞানের পাকা বই, রাজা বই, স্থায়ী বই কোনটা? সেটা হচ্ছে খতিয়ান। খতিয়ানকে হিসাবের পাকা বই বলা হয়, রাজা বই বলা হয়, স্থায়ী বই বলা হয়। কোনটাকে? না না, জাবেদা হবে কেন? জাবেদাকে হিসাবের প্রাথমিক বই বলে, জাবেদাকে হিসাবের প্রাথমিক বই বলে, জাবেদাকে হিসাবের প্রাথমিক বই বলে। এই তিনটা জিনিস আমি আজকে তোমাকে বলি। জাবেদা হচ্ছে হিসাবের প্রাথমিক বই, আর খতিয়ান হচ্ছে হিসাবের পাকা বই অথবা রাজা বই। জাবেদার কাজ কি? লিপিবদ্ধ করা। জাবেদার কাজ কি? লিপিবদ্ধ করা। মাঝে মধ্যে নরবি থেকে আসবে লিপিবদ্ধকরণ, এটা কার কাজ? জাবেদার কাজ। শ্রেণীবিন্যাসকরণ খতিয়ানের কাজ। সংক্ষিপ্তকরণ রেওয়ামিলের কাজ। এই তিনটা জিনিস মনে রাখো প্লিজ, এই তিনটা জিনিস মনে রাখো। আবারও বলতেছি, এই যে দেখো, লিপিবদ্ধকরণ এটা কার কাজ? জাবেদার কাজ। লিপিবদ্ধকরণ এটা কার কাজ? জাবেদার কাজ। লিপিবদ্ধকরণ এটা কার কাজ? জাবেদার কাজ। শ্রেণীবিন্যাসকরণ এটা কার কাজ? খতিয়ানের কাজ। খতিয়ানের কাজ হচ্ছে শ্রেণীবিন্যাস করা। সংক্ষিপ্তকরণ এটা কার কাজ? রেওয়ামিলের কাজ। এটা কার কাজ? রেওয়ামিলের কাজ। এটা কার কাজ? রেওয়ামিলের কাজ।
দেখো একটি দ্রব্যের তালিকা মূল্য 30,000 টাকা, একটি দ্রব্যের তালিকা মূল্য কত? 30,000 টাকা। কারবারি বার্তা 10%, নগদ বার্তা 5%। তাহলে নগদ বার্তার পরিমাণ এই জায়গায় কত? প্রথমে তোমাকে কারবারি বার্তার টাকাটা বাদ দিতে হবে। কারবারি বার্তার টাকাটা এই যে 30,000 টাকার উপর 10% ধরলে আসবে কত? 3,000 টাকা। এটা আগে বাদ দিয়ে নিবা। বাদ দেওয়ার পরে যে টাকাটা থাকবে এটাই হচ্ছে আমাদের আসল টাকা এই জায়গায়। এই যে এবার এই টাকাটার উপরে আমাকে কয় পার্সেন্ট ধরতে হবে? 5% ধরতে হবে। তাহলে 5% ধরলে আসবে কত? 1350 টাকা। এই যে তাহলে এই 1350 টাকা হচ্ছে আমাদের জন্য কি বার্তা? নগদ বার্তা। এই 1350 টাকা হচ্ছে আমাদের জন্য কি বার্তা? নগদ বার্তা। এই 1350 টাকা হচ্ছে আমাদের জন্য কি বার্তা? নগদ বার্তা। তাহলে নগদ বার্তার পরিমাণ কত? 1350 টাকা। নগদ বার্তার পরিমাণ কত? 1350 টাকা। বলো তো বুঝতে পারছো কিনা? নগদ বার্তার পরিমাণ কত? 1350 টাকা। নগদ বার্তার পরিমাণ কত? 1350 টাকা। আমাকে আগে যেটা করতে হবে, মূল টাকা থেকে আমাকে কারবারি বার্তাটা বাদ দিতে হবে, কারণ এটা তো কোনো লেনদেন না। তাহলে আমি এই টাকার উপরে নগদ বার্তা কেন ধরবো? আমাকে আগে কারবারি বার্তার টাকাটা বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে যেই টাকাটা থাকবে ওই টাকার উপরে আমি নগদ বার্তাটা ক্যালকুলেশন করব। কি বার্তাটা ক্যালকুলেশন করব? নগদ বার্তাটা ক্যালকুলেশন করব। বলো তো বুঝতে পারছো কিনা? 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 বলো বলো, দ্রুত কমেন্ট করে একটু বলো বুঝতে পারছো? বলো তো বুঝতে পারছো কিনা? আচ্ছা, বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় করা হলে ডেবিট করা হবে কোনটা? এই যে দেখো, বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় করছি। আমরা যদি বিক্রয়ের উদ্দেশ্যে কোনো কিছু ক্রয় করি, ভালো করে বুঝো, আমরা যদি বিক্রয়ের উদ্দেশ্যে কোনো কিছু ক্রয় করি তখন এটা কিন্তু আমার জন্য সম্পদ থাকে না, এটা আমার জন্য পণ্য হয়ে যায়। পণ্য, এটা আমার জন্য পণ্য বা দ্রব্য হয়ে যায়। মনে রাখবা, বিক্রয়ের উদ্দেশ্যে যখন আমরা কোনো কিছু ক্রয় করব তখন এটা আমার জন্য সম্পদ না, এটা আমার জন্য পণ্য, এটা আমার জন্য কি হয়ে যাবে? পণ্য হয়ে যাবে। তো আমি যে এই জায়গায় বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় করছি, আমি কিন্তু জাবেদাটা এইভাবে দিতে পারবো না। এই যে দেখো, আসবাবপত্র ডেবিট, নগদান ক্রেডিট, জাবেদা কিন্তু এটা হবে না, কারণ এই আসবাবপত্র এটা তো সম্পদ না। এই আসবাবপত্র তো সম্পদ না। কেন সম্পদ না? কারণ এটা বিক্রয়ের উদ্দেশ্য নিয়ে ক্রয় করছি, মানে আমি যে ক্রয় করছি এটা মানুষের কাছে আমি বিক্রি করে দিব, এই জন্য ক্রয় করছি। তাহলে এটার জাবেদা হবে এই যে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। মনে রাখবা, বিক্রয়ের উদ্দেশ্যে যা ক্রয় করবা এটা তোমার পণ্য, আর পণ্য থাকলে ক্রয় নামে লিখতে হবে। পণ্য থাকলে কি নামে লিখতে হয়? ক্রয় নামে লিখতে হয়। তাহলে এই জায়গায় ক্রয় হিসাবটাকে ডেবিট করতে হবে। এই জায়গায় আসবাবপত্র হিসাব ডেবিট পাশে বসবে। কেউ যদি মনে করো তাহলে তুমি ভুল করলা, এটা কিন্তু এমসিকিউতে আসে, এটা কিন্তু এমসিকিউতে আসে। পিডিএফ নিতে চাইলে তোমাকে সর্বনিম্ন 50টা শেয়ার করতে হবে। আচ্ছা যাও, 50টা না, 20টা শেয়ার করলে হবে। 20টা শেয়ার করে তুমি যদি আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দাও তাহলে পিডিএফ পেয়ে যাবা। দেখো, বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয়, এই জায়গাটাতে অনেকেই ভুল করে ফেলে, মনে করে এত সহজ বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয়। যারা প্রশ্ন করছে তারা মনে হয় ভুল করছে, যারা প্রশ্ন করছে তারা মনে হয় ভুল করছে। তো এই যে দেখো, বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয়, আসলে এটা আমার জন্য সম্পদ না, এটা আমার জন্য কি? এটা আমার জন্য পণ্য। আর পণ্য থাকলে কি নামে লিখতে হবে? ক্রয় নামে লিখতে হবে। তাহলে ক্রয় হিসাব ডেবিট পাশে বসবে। বলো, ক্লিয়ার হইতে পারছো কিনা? আমি তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, তোমরা কি আমার কথাটা শুনবা? 2 মিনিট সময় দিতে হবে আমাকে। আর এই কথাটা প্রয়োজনে তোমরা রেকর্ড করে বিভিন্ন জায়গায় গ্রুপে দিয়ে দিও। আমি 2 মিনিট তোমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ 2টা কথা বলবো। আমাদের বর্তমানে আমরা কেন পড়াশোনাটা করতেছি না ঠিকভাবে? পড়াশোনার জন্য জীবন দেওয়ার দরকার নেই, আর সারাক্ষণও পড়াশোনা করবে না। হ্যাঁ, জীবনের জন্য পড়াশোনা না, পড়াশোনার জন্য জীবন, এরকমও না। দেখো, আমরা এই জায়গায় একটু এটা শেষ করি, তারপরে বলবো। আচ্ছা, জুন 13 তারিখে ধারে বিক্রয় 7,500 টাকা। আমরা ধারে বিক্রয় করছি 7,500 টাকা। এই জায়গায় বিক্রয় শর্ত দেওয়া আছে 2/10, 2/10 and 30। এটা মানে হচ্ছে 30 দিনের ভিতরে টাকা পরিশোধ করে দিতে হবে। আর যদি আমি 10 দিনের ভিতরে টাকা পরিশোধ করতে পারি তাহলে আমি 2% বার্তা পাবো। আচ্ছা, 15 তারিখে খরিদ্দার আমাকে 500 টাকার পণ্য ফেরত দিছে, তো ওই যে 7,500 থেকে এই 500 বাদ দিয়ে দিবা। বাদ দেওয়ার পর আমার কাছে আর থাকবে কত? 7,000। এবার জুন 23 তারিখে
আমি পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে কত টাকা আদায় হবে। আমি যদি 23 তারিখে আদায় করি, এই যে দেখো আমি পণ্য বিক্রয় করছি 13 তারিখে আর আমি টাকাটা আদায় করছি 23 তারিখে, তাহলে বলতো আমি কি 2% ছাড় তাকে দিব কি দিব না? আমি কি তাকে 2% বাদটা দিব কি দিব না? মনে রাখবা, যেই তারিখে পণ্য আমরা ক্রয় করব ওই তারিখ বাদ দিয়া তার পরের তারিখ থেকে গণতে হবে। তাহলে এই যে দেখো 13 তারিখ থেকে গণব না, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23। তার মানে এই যে 23 তারিখটা আছে না, এই 23 তারিখ কিন্তু 10 দিনের মধ্যে পড়ে। তুমি 13 তারিখ থেকে গণবা না, গণবা 14 তারিখ থেকে, অর্থাৎ যেই তারিখে পণ্য ক্রয় করবা তার পরের তারিখ থেকে গণনা করবা। তাহলে যেহেতু 10 দিনের মধ্যে পড়ে গেছে, তাহলে অবশ্যই তোমাকে 2% ছাড় তাকে দিতে হবে। তাহলে এই 7,000 টাকার উপরে 2% ছাড় দিতে হবে তোমাকে। 7,000 টাকার উপরে 2% ছাড় দিলে হবে কত? 140 টাকা। এই 140 টাকা বাদ দিলে তুমি তার কাছ থেকে পাবা 6,860 টাকা। এই টাকাটা তুমি তার কাছ থেকে পাবা, আর তাকে তোমার বার্তা দিতে হবে কয় টাকা? এই যে 140 টাকা। এবার বলো তো এটা বুঝতে পারছো কিনা? বলো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা কিভাবে বাইর করছি? বলো বুঝতে পারছো কিনা? কারো যদি কোথাও কোনো সমস্যা থাকে বলতে পারো। বলো বুঝতে পারছো কিনা? কারো যদি কোথাও কোনো সমস্যা থাকে তাহলে বলতে পারো আমাকে। কারো যদি কোথাও এটা বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে বলতে পারো। সবসময় একটা কথা মনে রাখবা, সবসময় একটা কথা মনে রাখবা যে এই জায়গায় শর্তের কাহিনীটা কি হবে। 30 দিনের ভিতরে তাকে মূল্য পরিশোধ করতে হবে। এখন সে যদি তোমাকে 10 দিনের ভিতরে টাকা দিয়ে দেয়, তাহলে তুমি তাকে 2% বার্তা দিতে বাধ্য। তাহলে সে কিন্তু তোমাকে 10 দিনের ভিতরে দিয়ে দিছে। এখন এটা তুমি বুঝবা কিভাবে? তুমি যদি 13 তারিখ থেকে গণনা করো তাইলে হবে না, তোমাকে গণনা করতে হবে 14 তারিখ থেকে, অর্থাৎ যেই তারিখে পণ্য ক্রয় তুমি তার কাছে বিক্রি করছো এর পরের তারিখ থেকে কাউন্ট করবা, তাইলেই হবে। বলো বুঝতে পারছো কিনা? বলো বুঝতে পারছো কিনা? এই টাইপের এমসিকিউ তোমাদের পরীক্ষায় থাকবে 100% শিওর, 100%। চালান কে প্রস্তুত করে? চালান হচ্ছে পণ্য ক্রয় এবং বিক্রয়ের প্রামাণ্য দলিল। পণ্য ক্রয় বিক্রয়ের প্রামাণ্য দলিল। চালান হচ্ছে পণ্য ক্রয় বিক্রয়ের প্রামাণ্য দলিল। বাকিতে পণ্য ক্রয় বিক্রয় করলে কিন্তু চালান প্রস্তুত করতে হয়। হ্যাঁ, বাকিতে পণ্য ক্রয় বিক্রয় করলে কিন্তু চালান প্রস্তুত করতে হয়। তাহলে চালানটা প্রস্তুত করেন কে? বিক্রেতা। কাকে হস্তান্তর করেন? ক্রেতাকে হস্তান্তর করেন। তাহলে চালান হচ্ছে পণ্য ক্রয় বিক্রয়ের প্রামাণ্য দলিল। চালান হচ্ছে পণ্য ক্রয় বিক্রয়ের প্রামাণ্য দলিল। এই যে দেখেন, চালান হচ্ছে পণ্য ক্রয় বিক্রয়ের কি দলিল? প্রামাণ্য দলিল। চালান হচ্ছে পণ্য ক্রয় বিক্রয়ের কি দলিল? প্রামাণ্য দলিল। বলেন তো বুঝতে পারছেন কিনা? বলেন তো বুঝতে পারছেন কিনা? চালান হচ্ছে পণ্য ক্রয় বিক্রয়ের কি দলিল? প্রামাণ্য দলিল। দেখেন, লেনদেনের সর্বশেষ আশ্রয়স্থল কোনটি? খতিয়ান। একটা লেনদেনের সর্বশেষ আশ্রয়স্থল কোনটা জানো? খতিয়ান। একজনে বলছো আবার বুঝান, কোনটা আবার বুঝাবো একটু জানাবা। দেখো, লেনদেনের সর্বশেষ আশ্রয়স্থল কোনটা? খতিয়ান। লেনদেনের সর্বশেষ আশ্রয়স্থল কোনটা? খতিয়ান। একটা লেনদেন সর্বশেষ কোন জায়গায় যে আশ্রয় নেয়? খতিয়ান। খতিয়ান। তাহলে লেনদেনের সর্বশেষ আশ্রয়স্থল কোনটি? খতিয়ান। এই যে দেখো, বরিশাল বোর্ড 24-এর প্রশ্ন, লেনদেনের সর্বশেষ আশ্রয়স্থল কোনটি? খতিয়ান। আচ্ছা, একজনে এই প্রশ্নটা নিয়ে তোমরা ঝামেলা করতেছো। এই যে দেখো, তুমি পণ্য বিক্রি করছো 7,500, যার কাছে বিক্রি করছো সে আবার ফেরত দিছে 500, তো ওইটা যে ফেরত দিছে ওইটা বাদ দিয়ে দিবা। বাদ দেওয়ার পরে আর থাকবে কত? 7,000 টাকা। এই 7,000 টাকা সে যদি তোমাকে 10 দিনের ভিতরে দিতে পারে, তাহলে এই 7,000 টাকার উপরে তুমি তাকে 2% বার্তা দিতে হবে। এই যে এটার মানে হচ্ছে এটা, এই যে 10-2, তার মানে 10 মানে হচ্ছে দিন আর 2 মানে হচ্ছে বার্তা। তার মানে 10 দিনের ভিতরে সে টাকা পরিশোধ করলে তাকে 2% বার্তা দিতে হবে। এই 2% মানে হচ্ছে নগদ বার্তা। তাহলে এই 7,000 টাকার উপরে 2% ধরলে আসে কত? 140 টাকা বার্তা। তাহলে তুমি তার কাছ থেকে কয় টাকা পাবা? এই 7,000 থেকে 140 কি করবা? বিয়োগ করবা। বিয়োগ করলে থাকবে কত? 6,860 টাকা থাকবে। এই যে এইটাই। দেখো, এই প্রশ্নটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা অনেকে
জানি না। দেখো এই প্রশ্নটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো এই প্রশ্নটা একটা গুরুত্বপূর্ণ। দেখো আবিরের নিকট হতে 10% বার্তায় আমি 2700 টাকা পাইছি। আবিরের নিকট থেকে আমি 10% বার্তায় 2700 টাকা পাইছি। 10% বার্তায় এইটা আমি পাইছি। তাহলে বার্তার পরিমাণ কত টাকা এই জায়গায়? তার মানে আবিরের কাছ থেকে যে টাকাটা আমি পেয়ে গেছি এই টাকাটার ভিতরে বার্তার টাকা নাই। তাহলে বার্তার টাকাটা কত এটা কিভাবে বাইর করব? 10% বলছে না, তাহলে 10 দিয়ে গুণ দিতে হবে, 90 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে দেখো এই জায়গায় আসবে 300 টাকা। 10% বলছে, এই পার্সেন্ট মানে কি? 100। তার মানে 100 থেকে 10 টাকা বার্তা বাদ দেওয়া আছে। তাহলে সুতরাং 1 টাকা থেকে কয় টাকা? তাহলে আমাকে কত দিয়ে ভাগ দিতে হবে? 90 দিয়ে ভাগ দিতে হবে। এই যে দেখো 300 টাকা কিভাবে বাইর করলাম? এই যে দেখো এই জায়গায় অনেকে যে ভুলটা করবে, এই 2700 টাকার উপরে সরাসরি 10% ক্যালকুলেশন করবে, কিন্তু এটা তো এইভাবে হবে না। এইভাবে তো হবে না। কেন হবে না? একটু বুদ্ধিটা খাটাও, বুদ্ধিটা খাটাও। এই জায়গায় বলছে আবিরের নিকট হতে 10% বার্তায় 2700 টাকা পাওয়া গেল। তার মানে তুমি আবিরের কাছ থেকে 2700 টাকা পাইছো 10% বার্তা বাদ দেওয়ার পর। তাহলে বার্তা বাদ দেওয়ার পর যদি আমি এই টাকাটা পাই, এই টাকাটা যদি তার কাছ থেকে পাই, তাহলে আমি তাকে ছাড় দিছি কত? তার সাথে বার্তার পরিমাণটা কত ছিল? এই যে দেখো বার্তার পরিমাণ 300। কেন 90 দিয়ে ভাগ দিব? 10% বলছে না, পার্সেন্ট মানে তো 100। তার মানে 100 টাকার ভিতরে 10 টাকা বার্তা বাদ দেওয়া আছে। 100 টাকার ভিতরে 10 টাকা বাদ দেওয়া আছে। যদি 5% বলতো তাহলে আমরা 5 দিয়ে গুণ দিতাম, 95 দিয়ে ভাগ দিতাম। যদি 3% বলতো তাহলে আমরা 3 দিয়ে গুণ দিতাম, আমরা 97 দিয়ে ভাগ দিতাম। যদি 2% বলতো 2 দিয়ে গুণ দিতাম, 98 দিয়ে ভাগ দিতাম। অর্থাৎ যে পার্সেন্টটা থাকবে সেটা থেকে 100 বিয়োগ করবা, 100 থেকে ওটা বিয়োগ করবা, বিয়োগ করার পর যা থাকবে সেটা। বলো বুঝতে পারছো কিনা? আরে ভাই মুস্তাকিম রহমান, আমি তো সেটাই বুঝাচ্ছি। এই জায়গায় বলছে মূল টাকার ভিতরে বার্তার টাকা নাই। এই জায়গায় এই যে 2700 টাকা আমি তার কাছ থেকে পাইছি, এটা হচ্ছে মূল টাকা। মানে এই টাকাটা আমি তার কাছ থেকে পাইছি, এই টাকাটার ভিতরে বার্তার টাকাটা নাই। বার্তার টাকা এটার ভিতরে নাই। তাহলে বার্তার টাকাটা আলাদা তোমাকে বাহির করতে হবে। আলাদা বাহির করতে গেলেই তোমাকে এই যে 10% বলছে, তো তুমি বুঝো পার্সেন্ট মানে কি? 100। এবার 100 থেকে কত বাদ দিবা? 10। 100 থেকে 10 বাদ দিলে থাকে কত? 90। তাহলে 90 দিয়ে তোমাকে ভাগ দিতে হবে। অর্থাৎ 100 টাকার ভিতরে 10 টাকা বার্তা বাদ দেওয়া আছে। 1 টাকার ভিতরে কয় টাকা? 2700 টাকার মধ্যে বার্তা বাদ দেওয়া কয় টাকা? অথবা একটা চোরা বুদ্ধি শিখাই দিই, জান এই টাইপের কোশ্চেন যদি থাকে একটা চোরা বুদ্ধি শিখাই দিই। চোরা বুদ্ধিটা কি দেখেন? চোরা বুদ্ধিটা হচ্ছে যদি মূল টাকার ভিতরে বার্তার টাকা না থাকে তাহলে আপনি ধরে নিবেন যে তার সাথে আমার লেনদেনটা একটা রাউন্ড ফিগারে ছিল, একটা হ্যান্ডসাম ফিগারে ছিল। তার মানে এই যে 2700 টাকা আমি তার কাছ থেকে পাইছি, তাহলে একটা রাউন্ড ফিগার আশেপাশে কত? 3000। তাহলে 2700 থেকে 3000 এর ব্যবধান কত? 300। তার মানে এই জায়গায় বার্তাটা 300 টাকা। আবার যদি এরকম হইতো যে আমি তার কাছ থেকে 9000 টাকা পাইছি, 9000, তাহলে আশেপাশে রাউন্ড ফিগার কত? 10,000 টাকা হচ্ছে একটা রাউন্ড ফিগার। তাহলে এই জায়গায় বার্তা হইতো কত? 1000। এবার মনে করেন প্রশ্নে 4500 টাকা দেওয়া আছে, তাহলে বলবে বার্তার টাকা কত? তাহলে উত্তর হবে 500। কারণ কি জানেন? প্রশ্নে একটা রাউন্ড ফিগার থাকবে, সেটা থেকে যত কম থাকবে ওইটা হবে আমাদের জন্য বার্তার টাকা। এই যে দেখো দুতরফা দাখিলা পদ্ধতির উদ্ভব কোন দেশে? ইতালিতে। দুতরফা দাখিলা পদ্ধতির উদ্ভব কোথায়? ইতালিতে। দুতরফা দাখিলা পদ্ধতির উদ্ভব কোথায়? ইতালিতে। তারপরে দেখো দুতরফা দাখিলা পদ্ধতির উৎপত্তি কাল কোনটি? 1494। ঠেলার চোটে আবেগের চোটে 1449 দিয়ে দিও না, আবার 1994 দিয়ে দিও না, 1494। তোমাদের আবেগ তো আবার একটু বেশি, আবেগে যখন একটু লাড়াচাড়া দেয় তখন তার মাথা ঠিক থাকে না, তখন কিন্তু যা আসে সেটা দাগাই দাও, তাই না? এরপরে পরীক্ষার হল থেকে বাইর হওয়ার পরে আবেগ কিন্তু কাইটা যায়। হ্যাঁ,
হ্যাঁ, আবেগ কিন্তু কাইটা যায়। ওই আবেগ কাইটা গেলে তারপরে মনে হয় আয় হায় আমি কি জায়গায় আসছি, আমি তো চোখে শস্যের ফুল দেখছি। এই চোখে শস্যের ফুল দেখা থেকে বিরত থাকেন, ফলের ভিতরে শস্যের ফুল দেখা থেকে বিরত থাকেন। তাহলে এটা হবে 1494, 1494, 1400 কি 94। ডেবিট ক্রেডিট শব্দ দুটি কোন শব্দ থেকে আসছে? ল্যাটিন শব্দ। ডেবিট ক্রেডিট শব্দ দুটি কোন শব্দ থেকে আসছে? ল্যাটিন শব্দ। ডেবিট ক্রেডিট শব্দের অর্থ কি জানেন? বলেন তো কারা কারা জানেন ডেবিট ক্রেডিট শব্দের অর্থ কি? এই যে ডেবিট ক্রেডিট শব্দের অর্থ কি? ডেবিট ক্রেডিট শব্দের অর্থ হচ্ছে বাম এবং ডান। ডেবিট ক্রেডিট শব্দের অর্থ হচ্ছে কি? বাম এবং ডান। ডেবিট ক্রেডিট শব্দের অর্থ কি? বাম এবং ডান। ডেবিট ক্রেডিট শব্দের অর্থ কি? বাম এবং ডান। যারা ক্লাসে আছেন অবশ্যই লিঙ্কটি একটু শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ডেবিট ক্রেডিট শব্দের অর্থ কিন্তু বাম এবং ডান। সাধারণত নিচের কোন হিসাব ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করবে? বলছে নিচে যেই হিসাবের সেটগুলো দেওয়া আছে, সিরিয়ালটা দেওয়া আছে, ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করবে যে সম্পদ, উত্তোলন আর খরচ। এই যে এইটা সম্পদ ডেবিট, উত্তোলন ও ডেবিট, খরচ ও ডেবিট। তার মানে এইটা, এই যে সম্পদ, উত্তোলন, খরচ, সম্পদ, উত্তোলন, খরচ, সম্পদ, উত্তোলন, খরচ, এটা কিন্তু ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করবে। এই সেটটা কিন্তু ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করবে। কি উদ্বৃত্ত প্রকাশ করবে? ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করবে। এইচএসসি 25 ফাইনাল রিভিশন যে কোর্স, এটাতে ভর্তি হলে তোমার একটা সুবিধা তুমি পাবা, তুমি এডমিশন ফাউন্ডেশন নামক একটা কোর্স ফ্রি পাবা আমাদের কাছ থেকে। হ্যাঁ, এডমিশন ফাউন্ডেশন নামক একটা কোর্স কিন্তু তুমি ফ্রি পাচ্ছ আমাদের কাছ থেকে। এবার দেখো ব্যাংক বিবরণীর ডেবিট উদ্বৃত্ত দ্বারা কি বোঝায়? এনে কিন্তু বলে নাই ব্যাংক হিসাবের ডেবিট উদ্বৃত্ত। দেখেন এই জায়গায় আপনারা অনেকে ভুল করেন, এই জায়গায় কিন্তু একবারও বলে নাই ব্যাংক হিসাবের ডেবিট উদ্বৃত্ত। ওই যে আবেগের ঠেলায় তো আপনারা দিয়ে দিবেন পরীক্ষার হলে। এই জায়গায় যদি বলতো ব্যাংক হিসাবের ডেবিট উদ্বৃত্ত তাহলে হয়তো ব্যাংক জমার উদ্বৃত্ত, কিন্তু এই জায়গায় বলছে ব্যাংক বিবরণী, তার মানে ব্যাংক জমা অতিরিক্ত হবে। ব্যাংক জমা অতিরিক্ত হবে। দেখেন এই জায়গায় দেখেন ব্যাংক বিবরণীর ডেবিট উদ্বৃত্ত দ্বারা কি বোঝায়? ব্যাংক বিবরণী, বিবরণী মানে কি? বিবরণী মানে বই, মানে ব্যাংক বই অনুযায়ী ডেবিট উদ্বৃত্ত, তাহলে এটা হবে ব্যাংক জমা অতিরিক্ত। এটা হবে কি? ব্যাংক জমা অতিরিক্ত। এটা হবে কি? ব্যাংক জমা অতিরিক্ত। এই যে দেখেন ব্যাংক বিবরণীর ডেবিট উদ্বৃত্ত দ্বারা বোঝায় ব্যাংক জমা অতিরিক্ত। কি বোঝায় বলেন তো? ব্যাংক জমা অতিরিক্ত বোঝায়। এটা কিন্তু ব্যাংক উদ্বৃত্ত বোঝাবে না, ব্যাংক জমা অতিরিক্ত বোঝাবে। দেখেন একটু আগে আমরা যেই প্রশ্নটা সমাধান করছিলাম, 10% বার্তায় রবিনের নিকট থেকে পাওয়া গেল 9000। দেখছেন 10% বার্তায় রবিনের নিকট থেকে আমি 9000 টাকা পাইছি। তাহলে বার্তার পরিমাণ কত? তার মানে এটা হচ্ছে কিন্তু আমি রবিনের কাছ থেকে যে পাইছি এটাই আমার মূল টাকা। তো এই টাকার ভিতরে কিন্তু বার্তা নাই। তাহলে একটু আগে কি বলছিলাম, আশেপাশে একটা রাউন্ড ফিগার খোঁজেন, তার মানে 10,000 টাকা। তো এই জায়গায় পাইছি কত? 9000। তাহলে আমি তাকে ছাড় দিছি কত? 1000। এই যে দেখেন 1000 টাকা। এবার এটা আপনি ক্যালকুলেশন করেন, 9000 10 দিয়ে গুণ দেন, 90 দিয়ে ভাগ দেন, তাহলে আসবে কত? 1000 টাকা আসবে। দেখেন বুঝতে পারছেন কিনা? 10% বার্তায় রবিনের নিকটতে পাওয়া গেল কত? 9000 টাকা। যদি বলতো যে যদি বলতো প্রশ্নে যে 4500 টাকা পাইছি, তাহলে বার্তা আমি ধরে নিতাম কত? 500 টাকা। বার্তা আমি ধরে নিতাম কত? 500 টাকা। দেখেন ধারে পণ্য বিক্রয়ের জন্য হিসাব সমীকরণের কোন উপাদান প্রভাবিত হবে? আমি ধারে পণ্য বিক্রি করছি, টাকা কিন্তু পাই নাই, পাবো। কার কাছে পাই? আমরা দেনাদারের কাছে টাকা পাই, মানে প্রাপ্য হিসাব। তাহলে দেনাদার ডেবিট। এবার আমি কি করছি? বিক্রয় করছি, তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট। দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। দেনাদার হিসাব ক্রেডিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে দেনাদার এটা আমার জন্য কি? সম্পদ বৃদ্ধি পাইছে। বিক্রয় করলে কি হয়? আয় হয়। আয় মানে কি? মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছে। তার মানে এ এবং ও ই এই উপাদানটাকে প্রভাবিত করছে। এ এবং ও ই এই উপাদানটাকে প্রভাবিত করছে। বলেন তো বুঝতে পারছেন কিনা? বলেন তো বুঝতে পারছেন কিনা? বলেন তো বুঝতে পারছেন কিনা? পিডিএফ নিতে চাইলে তোমাকে শেয়ার করতে হবে।
পিডিএফ নিতে চাইলে তোমাকে শেয়ার করতে হবে, শেয়ার করে আমাদের হোয়াটসঅ্যাপে জানাবা। মিস্টার আরিফের জানুয়ারির 1 তারিখের হিসাবের উদ্বৃত্তি ছিল হাতে নগদ 1,05,000, ব্যাংকে জমা 1,10,000, আসবাবপত্র 1,15,000, মজুদ পণ্য 1,20,000, প্রদেয় হিসাব 33, বকেয়া বেতন 18,000 টাকা। জানুয়ারির 1 তারিখে আরিফের মোট সম্পদ কত? মোট সম্পদ বাইর করতে বলছে, তাহলে এই যে নগদ, এটা আমার জন্য সম্পদ, যোগ করো। ব্যাংক জমা, এটা আমার জন্য সম্পদ, যোগ করো। আসবাবপত্র, এটাও আমার জন্য সম্পদ, যোগ করো। মজুদ পণ্য, এটাও আমার জন্য সম্পদ, যোগ করো। এবার এই সবগুলো যোগ করে দাও। এই সবগুলো যোগ করে দিলে কত আসবে? 4,50,000 টাকা হচ্ছে আমাদের জন্য মোট সম্পদ। 4,50,000 টাকা হচ্ছে আমাদের জন্য কি মোট সম্পদ, বলো তো বুঝতে পারছো কিনা? 4,50,000 টাকা হচ্ছে আমাদের জন্য মোট সম্পদ। এই যে দেখো, এই জায়গায় মোট সম্পদ বাইর করতে বলছে, তোমরা আবার মোট সম্পদ থেকে দায় বাদ দিও না, তাহলে তো তুমি মূলধন বাহির করে ফেললা। এই জায়গায় কিন্তু মূলধন বাহির করতে বলে নাই, এই জায়গায় বাইর করতে বলছে মোট সম্পদ। তাহলে 1 তারিখে যেই যেই সম্পদগুলো আছে ওই সম্পদগুলো শুধু যোগ করে দিবা, আর কিচ্ছু করা লাগবে না। যেই যে সম্পদগুলো আছে ওই সম্পদগুলো শুধু যোগ করে দিবা, আর কিচ্ছু করা লাগবে না। বলো তো বুঝতে পারছো কিনা? এবার এটাতে বাহির করতে বলছে প্রারম্ভিক মূলধন কত। তাহলে প্রারম্ভিক মূলধনের সূত্র কি? প্রারম্ভিক মূলধনের সূত্র হচ্ছে প্রারম্ভিক মোট সম্পদ থেকে প্রারম্ভিক দায় তোমাকে বাদ দিতে হবে। তো প্রারম্ভিক সম্পদ কিন্তু 4,50,000 টাকা পাইছি। এবার দায়টা বাহির করে তুমি, দায় কত? এই যে 33,000 আর 18,000 যোগ করো। 33 আর 18 কত বলো? 51,000 নাকি? তাহলে এই 51,000 টাকা তুমি বিয়োগ করে দাও। এই 51,000 টাকা তুমি কি করে দাও? বিয়োগ করে দাও। তাহলে এটা থেকে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের থাকবে 3,99,000। কত থাকবে? 3,99,000। তাহলে কত থাকবে বলো তো? 3,99,000। এখন এই যে বলছে প্রারম্ভিক মূলধন, তো যেহেতু প্রারম্ভিক মূলধন বাইর করতে বলছে, প্রারম্ভিক মূলধন বাইর করার সূত্রটা কি? প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। তো সম্পদ থেকে আমরা দায় বাদ দিয়ে দিব। কেমন? সম্পদ থেকে দায় যদি আমরা বাদ দেই তারপরে যেটা থাকবে সেটাই হচ্ছে আমাদের উত্তর। এবার আসো, যারা বেসিক অ্যাকাউন্টিং বইটা নিতে চাচ্ছেন আপনারা অবশ্যই আমাদেরকে নক দেন, আমাদের হোয়াটসঅ্যাপে নক দেন। ইনশাল্লাহ এই বইটা আপনাদের খুবই কাজে আসবে। এই বইয়ের ভিতরে যা দিয়েছি এতটুকু যদি কোনো শিক্ষার্থী পারেন হিসাব বিজ্ঞানে A+ পাবে নিশ্চিত, এর বাইরে কিচ্ছু আসবে না। আমি হলফ করে বলতে পারি ইনশাল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। দেখেন হিসাবের প্রাথমিক বই কোনটি? প্রাথমিক বই জাবেদা। জাবেদা হচ্ছে হিসাবের প্রাথমিক বই। আপনাদের বড় ভাই যদি কেউ থাকে তাদেরকে জিজ্ঞেস করেন তাহলেই হবে। হিসাবের প্রাথমিক বই কোনটি? জাবেদা। হিসাবের প্রাথমিক বই কোনটি? জাবেদা। হিসাবের অনেকেই কিন্তু এখন এডমিশনের ক্লাস শুরু করে দিয়েছেন। ভাই এত পণ্ডিতি করেন না। এডমিশন, ফুললি এডমিশনের ক্লাস আপনাকে এখন করতে বলে নাই কেউ। এখন আপনি এডমিশনের শুধু ধারণা নিতে পারেন, বাট এডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছেন আপনি ফুললি ভাবে। একাডেমিক বাদ দিয়া, মনে রাখবেন একাডেমিকের রেজাল্টটা কিন্তু এডমিশনে কাজে লাগবে। একাডেমিকের রেজাল্ট যদি আমার খারাপ হয়ে যায় তাহলে এডমিশনে গিয়ে আমি কিচ্ছুই করতে পারবো না। এর জন্য আমার টার্গেট রাখতে হবে আমার একাডেমিক রেজাল্ট যেন 100তে 100 হয়। আমার একাডেমিক রেজাল্টের জন্য কোনো ব্যাঘাত সৃষ্টি না হয়। বেশি পাকনামি করতে যা ধরা খায়েন না। অনেকে এডমিশনের কোর্স নামাই দিচ্ছে, এডমিশনের কোর্সে ভর্তি হয়ে যাচ্ছেন না, দরকার নেই। আমাদেরও তো এডমিশনের কোর্স আসবে, তবে সেটা আরো পরে। কেন? কারণ এখন না, এখন আমরা আপনাদেরকে এডমিশনের একটা ধারণা দিব, যেটা আমাদের পেইড বেসের শিক্ষার্থীদেরকে আমরা ফাউন্ডেশন নামক একটা এডমিশন, প্রি এডমিশন, জাস্ট কেমন কোশ্চেন হবে, কি কি বাড়তি আমাদেরকে পড়া লাগবে, কি কি করা লাগবে, ওই রিলেটেড ধারণা শুধু দিতে হবে। এর বাইরে যে ভাই তুমি এডমিশনের ক্লাস শুরু করো, এডমিশনের পড়া শুরু করো, হ্যাঁ, এসব পণ্ডিতি বন্ধ করেন। এসব পণ্ডিতি করতে গেলে ধরাটা আপনি আগে খাবেন সবার আগে, এতটুকু বলে দেই। ধরা খায়েন না, ধরা খাইতে যায়েন না, এতটুকু বলে দিলাম। আর কমার্সের পোলাপাইন কিন্তু আসলে একটা বলদ, ওরা না বুঝে লাফায়, সবচেয়ে বেশি লাফায় হচ্ছে ওরা, এবং পড়াশোনা করেও কম ওরা। তোমরা মনে কিছু নিও না, কিন্তু তোমরা না, যারা ক্লাস করতেছো তোমরা না, যারা ক্লাসের বাইরে আছে তারা। এজন্য খবরদার,
এরকম ধরা যদি না খাইতে চাও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হবে, ঠান্ডা মাথায়। হিসাব বিজ্ঞানের প্রবেশদ্বার কোনটি? এই যে দেখেন, কোনটার মাধ্যমে আমরা হিসাবে প্রবেশ করি, আমরা লিপিবদ্ধ করি, এই যে জাবেদা। হিসাব বিজ্ঞানের প্রবেশদ্বার কোনটি? জাবেদা। হিসাব বিজ্ঞানের প্রবেশদ্বার কোনটি? জাবেদা। হিসাব বিজ্ঞানের প্রবেশদ্বার কোনটি? জাবেদা। হিসাব বিজ্ঞানের প্রবেশদ্বার কোনটি বলো তো? জাবেদা। হিসাব বিজ্ঞানের প্রবেশদ্বার কোনটি বলো? হিসাব বিজ্ঞানের প্রবেশদ্বার কোনটি? জাবেদা। হিসাব বিজ্ঞানের প্রবেশদ্বার কোনটি? জাবেদা। কোনটির মাধ্যমে আমরা হিসাব বিজ্ঞানে প্রবেশ করি? জাবেদা। হিসাব বিজ্ঞানের প্রবেশদ্বার কোনটি বলো তো? জাবেদা। আমি বারবার বলবো, আগে একাডেমিক রেজাল্টটা যেন তোমার একটা ভালো রেজাল্ট হয়, কারণ আমরা জানি যে আমাদের পয়েন্টের উপরও কিন্তু একটা মার্ক আছে। তো আমি যদি আগে থেকে দৌড়ে পিছাই যাই তাহলে আমি কিভাবে তার সাথে প্রতিযোগিতায় নামবো? তাই একাডেমিক রেজাল্ট যেন আমার কোনো অংশে, কোনো জায়গায় যেন আমার খারাপ না আসে। আমি যেন আমার যে রেজাল্ট, যে সম্মানজনক রেজাল্ট, যেটা আমি প্রত্যাশা করতেছি, যেটা আমার সাথে যায়, আমি যে পরিশ্রম করছি, আমার পরিশ্রমের জন্য যে রেজাল্ট, ওইটা যেন আমার একাডেমিতে থাকে ইনশাল্লাহ। একাডেমিক পারলেই, একাডেমিকের এই পড়াগুলোই কিন্তু অ্যাডমিশনে আসবে। হয়তোবা একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলবে নতুন কিছু করতে হবে, ক্যালকুলেটর ছাড়া আমরা ক্যালকুলেশন করবো, এইটুকু পার্থক্য, এর বাহিরে আর কিছু না। শর্ট সিলেবাসের বাইরে যেগুলো আছে সেগুলো শিখতে হবে, তাই তো, আর কিছু না। তাই এখন থেকে আমি যদি বেসিকটা ভালোভাবে পারি তাহলে এডমিশন আমাকে কেউ ঠকাইতে পারবে না, এটা মাথায় রেখেন। আর পণ্ডিতি করে এখনই এডমিশনের পড়া শুরু করে দিলেন, একাডেমিক আপনি চাঙ্গে তুলে দিলেন, তাহলে কিন্তু আপনি চাঙ্গে উঠা যাবেন। চাঙ্গে বুঝেননি, একদম উপরে উঠা যাবেন। যারা বিগত দিনগুলোতে এরকম করছে তারাই কিন্তু ধরা খেয়েছে। এবার দেখেন, ব্যাট সহ পণ্য ক্রয় ৬৯,০০০ টাকা, তাহলে ব্যাটের পরিমাণ কত? এই যে দেখেন, ব্যাট সহ বলছে, তার মানে এই টাকাটার ভিতরে ব্যাটের টাকাটা অন্তর্ভুক্ত আছে। এই যে এবার ব্যাট সহ পণ্য ক্রয় করছি, তাহলে ব্যাটের টাকাটা কত? এই যে এটাকে 15 দিয়ে গুণ করতে হবে, 115 দিয়ে ভাগ করতে হবে। ব্যাট সহ বলছে, ব্যাট সহ বলার কারণে এই যে 15% না, পার্সেন্ট মানে কিন্তু 100, সহ এই জন্য যোগ, তার মানে কত? 15। তাহলে ভাগ দিতে হবে কত? 115 দিয়ে। অর্থাৎ ব্যাট সহ বললে আপনাকে ভাগ দিতে হবে 115 দিয়ে। তাহলে ক্যালকুলেশন করেন না, কত আসে? ক্যালকুলেশন করলে আসবে কত? 6,900 টাকা। তাহলে ব্যাটের পরিমাণ কত? 6,900 টাকা। ব্যাটের পরিমাণ কত? তাহলে ব্যাটের পরিমাণটা কত এই জায়গায় বলেন? ব্যাটের পরিমাণটা কত? ব্যাটের পরিমাণটা কত বলেন? ব্যাটের পরিমাণটা হচ্ছে কত বলেন? বলেন ব্যাটের পরিমাণটা কত হবে? 6,900 নাকি? আরে সরি, 9,000। আচ্ছা, ক্যালকুলেশন করলে যা হয় বলেন তো বুঝতে পারছেন কিনা? বলেন তো বুঝতে পারছেন কিনা? বলেন তো বুঝতে পারছেন কিনা? বলেন বুঝতে পারছেন কিনা? আমরা অবশ্যই 115 দিয়ে ভাগ দিব, 115 দিয়ে ভাগ দিব, 115 দিয়ে ভাগ দিব। হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস আমি এই জায়গায় বলে দিই, ব্যাটের সাথে কয়টা পক্ষ জড়িত থাকে? ব্যাট এর পূর্ণরূপ কি? ভ্যালু অ্যাডেড ট্যাক্স। বাংলায় বলে কি জানেন? মূসক। বাংলায় কি বলে? মূসক, মূল্য সংযোজন কর। 1991 সালেই কিন্তু প্রথম আমরা ব্যাট ধার্য করি। আচ্ছা, এবার দেখেন, মূসক, ব্যাটের পূর্ণরূপ কি? ভ্যালু অ্যাডেড ট্যাক্স। বাংলায় বলে কি? মূসক, মূল্য সংযোজন কর। ব্যাটের সাথে কয়টা পক্ষ জড়িত থাকে জানেন? 4টা। একটু কমেন্ট করে জানাবেন, ব্যাটের সাথে কয়টা পক্ষ জড়িত থাকে? 4টা পক্ষ জড়িত থাকে। এই জায়গা থেকে কিন্তু এমসিকিউ আসবে। সেই পক্ষগুলো কি কি? এই যে দেখেন, ক্রেতা, বিক্রেতা, সরকার, ভোক্তা। ব্যাটের সাথে কয়টা পক্ষ জড়িত বলেন তো? অনেকে আমরা কিন্তু জানি না, অনেকেই কিন্তু আমরা জানি না। ব্যাটের সাথে কয়টা পক্ষ জড়িত বলেন তো? 4টা পক্ষ জড়িত। ব্যাটের সাথে কয়টা পক্ষ জড়িত? 4টা পক্ষ জড়িত। ক্রেতা, ক্রেতার জন্য ব্যাট কি? সম্পদ। ক্রেতার জন্য ব্যাটটা কি? সম্পদ, সম্ভাব্য সম্পদ। বিক্রেতার জন্য ব্যাট কি? দায়। সরকারের জন্য ব্যাট কি? রাজস্ব মানে আয়। ভোক্তা, যে ভোগ করে, তার জন্য ব্যাট কি? ব্যয়। এই যে দেখেন, এই জায়গাগুলো মনে রাখবেন। এই জায়গা থেকে ইনশাল্লাহ একটা এমসিকিউ আপনাদের পরীক্ষা আসলেও আসতে পারে, অর্থাৎ আসবেই আসবে।
আসলো আসতে পারে, না আসলো আসতে পারে। মনে রাখতে হবে ব্যাটের সাথে কয়টা পক্ষ জড়িত? 4টা পক্ষ জড়িত। ব্যাটের সাথে কয়টা পক্ষ জড়িত? 4টা। ক্রেতা, বিক্রেতা, সরকার, ভোক্তা। ক্রেতা, ক্রেতা, বিক্রেতা, সরকার, ভোক্তা। ক্রেতা, বিক্রেতা, সরকার, ভোক্তা। এই যে দেখো, ক্রেতার জন্য ব্যাটটা কি? সম্ভাব্য সম্পদ। বিক্রেতার জন্য কি? দায়। সরকারের জন্য কি? আয়। এবং ভোক্তার জন্য কি? ব্যয়। বলেন তো বুঝতে পারছেন কিনা? বলেন তো বুঝতে পারছেন কিনা? আমি ক্লাস করাচ্ছি, যখন বোর্ডটা এরকম লাড়া পড়ছে না, বোর্ডটা লড়তেছে, আমি ভাবছি ভূমিকম্প মনে হচ্ছে। বোর্ডটা লড়তেছিল, বুঝছো? ওই যে বোর্ডে একটু বেশি চাপ পড়ছিল, তো বোর্ডটা যখন লড়তেছে আমি ভয় পেয়ে গেছিলাম যে ভূমিকম্প কিনা, বুঝছো, ক্লাসের মাঝখানে। আচ্ছা, যাই হোক। আচ্ছা, তাহলে ব্যাটের সাথে 4টা পক্ষ জড়িত, এটা মনে থাকবে তোমাদের? সবাই পারবা? এবার দেখো, প্রাপ্য হিসাবের টাকা দ্রুত আদায়ের জন্য আমরা যেই ছাড় দেই এটাকে বলা হয় প্রদত্ত বার্তা। অর্থাৎ এটাকে বলা হয় কি? প্রদত্ত বার্তা। অর্থাৎ যে বার্তাটা আমি দেই আর কি। হ্যাঁ, নগদ বার্তা আবার 2 টাইপের। এই নগদ বার্তাটা কিন্তু 2 টাইপের। একটা হচ্ছে প্রদত্ত বার্তা, আর একটা হচ্ছে প্রাপ্ত বার্তা। যদি আমি ছাড় পাই ওইটা প্রাপ্ত বার্তা, যদি আমি ছাড় দেই এটা প্রদত্ত বার্তা। তো পাওনাদারের কাছ থেকে, দেনাদারের কাছ থেকে যখন আমি টাকাটা আদায় করি, আদায় করার সময় ওই দেনাদারকে আমি যে ছাড় দেই ওইটাই কিন্তু প্রদত্ত বার্তা। ওইটাই হবে কি? প্রদত্ত বার্তা। ওইটাই হচ্ছে কি? প্রদত্ত বার্তা। ওইটাই হচ্ছে কি? প্রদত্ত বার্তা। ওইটাই হচ্ছে কি? প্রদত্ত বার্তা। এবার দেখেন এই শর্তের মানেটা কি? এই যে এই শর্তের মানেগুলো আসলে কি? এই যে রহমান ব্রাদার্সের নিকট 2/10 নিট এত শর্তে 40,000 টাকার পণ্য ক্রয় করা আছে, এটার মানে কি? এটার মানে হচ্ছে যদি আমি 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করি তাহলে আমি 2% বার্তা পাবো। 40,000 টাকার 2% বার্তা মানে কি? 800 টাকা। জি, এটা সঠিক। 2 দিনের মধ্যে মূল্য পরিশোধ করব না, 30 দিনের ভিতরে অবশ্যই মূল্য পরিশোধ করতে হবে। 30 দিনের ভিতরে, তার মানে 1 আর 3 সঠিক। 1 আর 3 সঠিক। 1 আর 3 সঠিক। অবশ্যই 30 দিনের ভিতরে মূল্য পরিশোধ করতে হবে। এই যে দেখো, রহমান ব্রাদার্সের নিকট 2/10 নিট 30 শর্তে 40,000 টাকার পণ্য আমরা কি করছি? ক্রয় করছি। তার মানে এটার মানে হচ্ছে যদি আমি তাকে 10 দিনের ভিতরে টাকাটা পরিশোধ করতে পারি তাহলে আমি 2% বার্তা পাবো। তাহলে 40,000 টাকার 2% মানে 800 টাকা। সঠিক। আচ্ছা, 2 দিনের মধ্যে মূল্য পরিশোধ করলে 4,000 টাকা বার্তা পাবো। ভুলও না, এটা ভুল। 30 দিনের ভিতরে অবশ্যই তাকে মূল্য পরিশোধ করতে হবে। কয় দিনের ভিতরে? 30 দিনের ভিতরে। তাহলে 1 আর 3 সঠিক। তার মানে 1 আর 3 মানে খতে আছে। আপনারা সবাই ক্লাসে আছেন? দেখেন, কোন দলিলের উপরে ভিত্তি করে বিক্রয় জাবেদা প্রস্তুত করতে হয়? চালান। চালানের উপরে ভিত্তি করে ক্রেতা ক্রয় জাবেদা প্রস্তুত করে, বিক্রেতা বিক্রয় জাবেদা প্রস্তুত করে। চালানের উপরে ভিত্তি করে, চালানের উপরে ভিত্তি করে, চালানের উপরে ভিত্তি করে ক্রেতা, হ্যাঁ, চালানের উপরে ভিত্তি করে ক্রেতা ক্রয় জাবেদা প্রস্তুত করে, বিক্রেতা বিক্রয় জাবেদা প্রস্তুত করে। তো এই জায়গায় বলছে কোন দলিলের উপরে ভিত্তি করে বিক্রয় জাবেদা প্রস্তুত করা হয়? চালানের উপরে ভিত্তি করে। কার উপরে ভিত্তি করে? চালানের উপরে ভিত্তি করে। বাকিতে পণ্য ক্রয় বিক্রয় করলেই কিন্তু চালান প্রস্তুত করতে হয়। এবার দেখেন, বিক্রয় ফেরত সংক্রান্ত লেনদেন কোথায় লিপিবদ্ধ করব? ক্রেডিট নোটে। ক্রেডিট নোটে আমরা কখন প্রস্তুত করি? বিক্রয় ফেরতের এন্ট্রিগুলো দিয়ে। কি দিয়ে? বিক্রয় ফেরতের এন্ট্রিগুলো, অর্থাৎ বিক্রয় ফেরতের লেনদেনগুলো দিয়ে আমরা কোনটা প্রস্তুত করি? ক্রেডিট নোট প্রস্তুত করি। যে আমার আর বেশি নাই, আর 5 মিনিট হলে আমার ক্লাস শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। ধৈর্য ধরো, ধৈর্যই মহত্বের লক্ষণ। যারা ধৈর্য ধরতে পারে তারাই সফলতার সর্বোচ্চ পর্যায়ে যেতে পারে। বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয়। একটু আগে আমি এই টাইপের একটা জিনিস বুঝিয়েছিলাম, বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয়। হ্যাঁ, দেখো, বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয়, তাহলে আমি কিন্তু আসবাবপত্রকে ডেবিট দিকে বসাবো না। আমি কাকে ডেবিট দিকে বসাবো? ক্রয় হিসাবকে ডেবিট দিকে বসাবো। কাকে ডেবিট দিকে বসাবো? ক্রয় হিসাবকে ডেবিট দিকে বসাবো। কাকে ডেবিট দিকে বসাবো? ক্রয় হিসাবকে ডেবিট দিকে বসাবো। এবার দেখেন, ব্যাডের টাকাটা বাইর করেন তো। ব্যাড সহ পণ্য বিক্রয় 59,000 টাকা, বিক্রয় ফেরত 1500 টাকা। তাহলে বিক্রয় ব্যাডের পরিমাণ কত? প্রথমে আমি যেটা করব, এই 59,000 টাকা থেকে এই 1500 টাকা আমি আগে বিয়োগ করব। বিয়োগ করলে কত থাকবে বলতো? 57,500।
এবার এটাকে আমি 15 দিয়ে গুণ দিব, 115 দ্বারা ভাগ করব, তাহলে কত আসবে বলো? তাহলে কত আসবে বলো? ক্যালকুলেশন করে বলো কত আসবে। এই যে দেখো, ভ্যাট সহ পণ্য বিক্রয় 59,000 টাকা। আমাকে যেটা করতে হবে ভালো করে বুঝো। এই জায়গায় আমাকে যেটা করতে হবে, প্রথমে কিন্তু আমাকে ফেরতটা বাদ দিতে হবে। আমরা ভ্যাট ধরি সবসময় কোন টাকার উপরে জানো? নিট টাকাটার উপরে আমরা ভ্যাট ধরি সবসময়। আমরা কোন টাকার উপরে ভ্যাট ধরবো? নিট টাকাটার উপরে ভ্যাট ধরবো। তাহলে এই 59,000 টাকা থেকে আমি 1500 টাকা আগে বিয়োগ করব। বিয়োগ করার পর ওইটার উপরে আমি 15 দিয়ে গুণ দিব, 115 দিয়ে ভাগ করব, তাহলে আসবে কত? 7,500। কত আসবে? 7,500 টাকা। তার মানে বিক্রয় ভ্যাটের পরিমাণ কত? 7,500 টাকা। বিক্রয় ভ্যাটের পরিমাণ কত? একজনে বলছো স্যার 15 তো দেওয়া নেই। মনে রাখবা, ব্যাটের হার সবসময় কত পার্সেন্ট? 15%। ব্যাটের হার সবসময় কত পার্সেন্ট? 15%। ব্যাটের হার সবসময় কত পার্সেন্ট? 15%। মাত্রই কিন্তু এই কথাটা বলছি। বিক্রেতার নিকট ভ্যাট কি? বিক্রেতার নিকট ভ্যাট কি? ওই যে ভ্যাটের সাথে 4টা পক্ষ জড়িত ছিল। দেখো আমি যে বলছি এই প্রশ্নগুলো আসে এমসিকিউতে, এই যে দেখো এটা কতগুলো বোর্ডে আসছে। তাহলে বিক্রেতার নিকট ভ্যাট হচ্ছে দায়, ক্রেতার নিকট যদি বলতো তাহলে সম্পদ ধরতাম, সরকারের নিকট যদি বলতো আয় ধরতাম, যদি ভোক্তার কথা বলতো তাহলে ব্যয় ধরতাম। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? এবার নগদান বইয়ে কন্ট্রাএন্ট্রি কোনগুলো হয়? নগদান বই যখন আমরা করেছিলাম, কন্ট্রাএন্ট্রি কোনগুলো? কন্ট্রা মানে বিপরীত দাখিলা, ঘাটতেরা। কন্ট্রা মানে কি? ঘাটতেরা এন্ট্রি, বিপরীত দাখিলা। তাহলে কোনগুলো কন্ট্রাএন্ট্রি? এই যে দেখো, ব্যাংকে টাকা জমা দিছে, এটা কন্ট্রাএন্ট্রি। অফিসের প্রয়োজনে ব্যাংক হতে টাকা উত্তোলন, এটা কন্ট্রাএন্ট্রি। হ্যাঁ, কোন পক্ষের নিকট থেকে চেক পেয়ে ব্যাংকে জমা দিলে ওইটা কন্ট্রাএন্ট্রি হয় না। তাহলে 2 আর 3 এটা কন্ট্রাএন্ট্রি, 2 আর 3 এটা কন্ট্রাএন্ট্রি, 2 আর 3 এটা কন্ট্রাএন্ট্রি। তার মানে 2 আর 3 এই জায়গায়, সরি 1 আর 3, 1 আর 3 কন্ট্রাএন্ট্রি। 1 আর 3 ব্যবসার টাকা ব্যাংকে জমা দিলে এবং ব্যবসার প্রয়োজনে ব্যাংক হতে টাকা উত্তোলন করলে এটা হচ্ছে কন্ট্রাএন্ট্রি। প্রশ্নে 15 দেওয়া না থাকলেও 15% ধরে নিতে হবে। যদি 15 দেওয়া না থাকে তাহলে তোমাকে 15% ধরে নিতে হবে। 15 যদি দেওয়া না থাকে তাহলেও কিন্তু তোমাকে 15% ধরে নিতে হবে। ব্যাটের হার সবসময় কত পার্সেন্ট? 15%। তো আজকে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ গুলো আলোচনা করছি। আমাকে বলো তো তোমরা বুঝতে পারছো কিনা? ক্লাসে আসো? দেখি কারা কারা ক্লাসে আসো, একটু কমেন্ট করে জানিয়ে দিবা। আমাকে বলো তো আজকের ক্লাসটা কি তোমরা বুঝতে পারছো? যে অবশ্যই সিকিউ করাবো, কেন করাবো না? তোমাদেরকে অবশ্যই করাবো, কোনোটা কি বাদ রাখবো? এই বেসিক অ্যাকাউন্টিং বইটা যারা এখনো অর্ডার করো নাই, দ্রুত অর্ডার করতে পারো। এই বইটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। বারবার আমি বলতেছি, বারবার এই দুইটা বই এইচএসসি 25 শিক্ষার্থীরা তোমরা নিয়ে একবার দেখো যে তোমাদের উপকারে আসে কি আসে না। যাই হোক, দেখো বর্তমান সময়টাতে আমি আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনো। বর্তমানে আমরা পড়াশোনা 24 ঘন্টা করার দরকার নেই। তুমি পড়াশোনাটা একটা নিয়ম মাফিক করো। পড়াশোনার জন্য কিন্তু জীবন না। আমরা এই জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্যই কিন্তু পড়াশোনা করি। সমাজে সুন্দরভাবে বসবাস করার জন্য নিজেকে পড়াশোনা করি। কেন পড়াশোনা করি? আমাদের মনুষ্যত্বটাকে বিকাশ করার জন্য, আমরা ভালো মন্দ বিচার বিশ্লেষণ করার জন্য। কিন্তু এই পড়াশোনা করেই কিন্তু আবার অনেকে খারাপ দিকে চলে যায়। তাহলে বুঝতে হবে পড়াশোনা কোনো কোনো মানুষকে খারাপ দিকে নিয়ে যাচ্ছে, আবার কোনো কোনো মানুষকে ভালো দিকেও নিয়ে যাচ্ছে। এখন তোমাকেই কিন্তু সিদ্ধান্ত নিতে হবে যে পড়াশোনা করে কোনটা গ্রহণ করবা, ভালোটা নাকি খারাপটা। পড়লে ভালো ছাত্র হওয়া যাবে কিন্তু ভালো মানুষ হওয়া যাবে না। এই জন্য যদি তুমি চাও যে এই পড়াশোনা করে আমাদের যে মনুষ্যত্বটা আছে এটার বিকাশ ঘটাবা, হ্যাঁ, ভালো মন্দ বিচার বিশ্লেষণ করবা, এটা তো তুমি করতে পারবা, আমি করতে পারবো না। এখন একই পড়াশোনা করে কেউ দুর্নীতি করতেছে, কেউ ডাকাতি করতেছে, কেউ রাহাজানি করতেছে, কেউ বাংলাদেশের টাকা পাচার করে বিদেশে নিয়ে যাচ্ছে। তারা কিন্তু বড় বড় শিক্ষিত ভিআইপি মানুষ, ভিআইপি কিউব, ভিআইপি স্কোয়ার না, ভিআইপি কিউব। তো এত ভিআইপি মানুষ এত পড়াশোনা করলো, তারা কিন্তু লুটপাট করে, দুর্নীতি করে। আবার অনেকে আছে পড়াশোনা না করেও সে কিন্তু তার মনুষ্যত্বটাকে ঠিক রাখছে। তো যাই হোক, পড়াশোনাটা আসলে
আমরা করব আমাদের নিজেদের জন্য, যেন আমি সমাজে সুন্দরভাবে বসবাস করতে পারি, আমি নিজে যেন চলাফেরা করতে পারি। পড়াশোনার পাশাপাশি আমাদেরকে বাদবাকি কাজগুলো কিন্তু করতে হবে সুন্দর করে। হ্যাঁ, আর বর্তমানে তো আসলে পড়াশোনার প্রয়োজন বেশি একটা পড়ে না, কারণ পড়াশোনা ছাড়াও টাকা ইনকাম করতে পারে। ওই যে টিকটক করে ভিডিও বানিয়ে, কিন্তু এখন সবাই একটা ট্রেন্ড হয়ে গেছে, মানে ভিডিও বানাবে, টিকটক করবে, এতেই তার টাকা পয়সা ইনকাম হয়ে যাবে। পড়াশোনা করে আসলে লাভটা কি? দেখো, সব টাকা পয়সা উপার্জনের ভিতরে কিন্তু সম্মান থাকে না, টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে কিন্তু সম্মান থাকে না। তো তুমি এমন ভাবে পড়াশোনা করো যার মাধ্যমে তুমি সম্মানটা ধরে রাখতে পারবা তোমার, ওইটার দিকে একটু লক্ষ্য করো, ওই দিকে খেয়াল করিও না। বাংলাদেশের অনেক সুনামধন্য চ্যানেল আছে, সাংবাদিক আছে যারা ওই টিকটকারদেরকে নিয়ে এসে ইন্টারভিউ নিচ্ছে। তো এইগুলো দেখে আমাদের যুব সমাজ, আমাদের শিক্ষার্থীরা কিন্তু উপলব্ধি করতেছে আসলে পড়াশোনা করে কি কোনো লাভ হবে, পড়াশোনা করে কি কোনো লাভ হবে। সামান্য টিকটকার যে স্কুলের বারান্দায় গেল না, যে পড়াশোনা কি জিনিস বুঝলো না, যে পরীক্ষা দিল না, তাকে সাংবাদিকরা এনে তার সংবাদ নিচ্ছে, তাকে ইন্টারভিউ দিচ্ছে, তাকে প্রমোট করতেছে। তাহলে পড়াশোনা আমি করে, আমি গাধার খাটুনি করে আমি 15,000 টাকার বেতনের চাকরি কেন করব? তোমাকে পড়াশোনা করে চাকরি করতে কেউ কয় নাই, তুমি উদ্যোক্তা হও, তুমি উদ্যোক্তা হও, তাইলে তো হয়, তোমার অধীনে তারা চাকরি করবে তখন। এখন আমরা ওই জিনিসগুলোর দিকে তাকাবো না। যদি আমি তাকাই তাহলে পড়াশোনাটা আমার কাছে একটা বিরক্তিকর মনে হবে। আমি যদি ওই সকল ব্যক্তিদের দিকে তাকাই যারা স্কুলের বারান্দায়ও যায় নাই, যারা শিক্ষাও নেয় নাই, পড়াশোনাও করে নাই, এখন তাদের দিকে যদি আমরা দেখি তাহলে পড়াশোনাটা আমাদের কাছে একটা বিরক্তিকর অবস্থা মনে হবে, যে এটা করার কোনো দরকার নেই, এটার একেবারে একটা বেহুদা জিনিস। পড়াশোনার জন্য তো আর জীবন থেমে থাকবে না, তাই না? তুমি কেন করবা? তোমার আত্মসম্মানের জন্য তুমি করবা, কারণ তোমার আত্মসম্মান আছে নাকি নাই সেটা তুমি সিদ্ধান্ত নাও। তোমার কি আত্মসম্মান আছে নাকি নাই সেটার সিদ্ধান্ত তো তোমার। তো তুমি সিদ্ধান্ত না নিতে পারলে আরেকজন নিবে নাকি? এর জন্য আমরা বলবো কোন টিভি চ্যানেল, কোন ইউটিউব চ্যানেল, কোন বড় বড় সময় টিভি, তারপরে বা উমুক টিভি, তুমুক টিভি, 71 টিভি বা নিউজ 24 বা বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যমের যত বড় বড় চ্যানেলগুলো আছে, তারা কোন টিকটকারকে আনলো, কি করলো না করলো সেটা আমাদের দেখার দরকার নেই, সেটা আমাদের দেখার দরকার নেই। তবে হ্যাঁ, বলে স্যার কন্টেন্ট ক্রিয়েটর কি হওয়া যাবে না? হ্যাঁ ভাই, কন্টেন্ট বানানো যাবে। বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর শিক্ষিত কন্টেন্ট ক্রিয়েটর আছে, অনেক। আমি অনেকের কয়জনের নাম বলবো, অনেক আছে যাদের কন্টেন্ট দেখলে তুমি ওই জায়গা থেকে শিখতে পারবা। ওইটা দেখো, ওই টাইপের কন্টেন্ট বানাও। আর ওইটা বানাইতে হলে তোমাকে রিচার্জ করতে হবে, তোমাকে জ্ঞান অর্জন করতে হবে, পড়াশোনা করতে হবে। ওইগুলো হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর। আর আমরা যেগুলো দেখতেছি, আমরা যেগুলো অনুসরণ করতেছি, এইগুলো দেখলে বিন্দু পরিমাণও কিছু শিখতেও পারবা না তুমি। হ্যাঁ, বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা অনেক সুন্দর সুন্দর প্রতিবেদন তৈরি করে, হ্যাঁ, বিভিন্ন তথ্যমূলক জিনিস তারা আমাদেরকে উপস্থাপন করে দেখায়। ওইগুলো হও, তুমি ওইগুলো করো। তারা অনেক পড়াশোনা করছে, এক একজনে অনেক পড়াশোনা করছে, অনেক পড়াশোনা করছে। তাদের মতো হও, কাজে লাগবে। অন্য জিনিস, ওই যে তুমি বাসায় কি রান্না করছো, তুমি আজকে ওই যে রাস্তা দিয়ে ঘুরতে গেছো, হ্যাঁ, ওই জায়গায় কি দেখছো, আচ্ছা আমি এটা থেকে কি শিখবো, আমার কি শিখার আছে? আজকে ফেসবুক যদি আর্নিং বন্ধ করে দেয়, কালকে দেখতে হবে যে অবস্থাটা কি হয়। মনে রাখবা, এটা যে কোনো সময় বন্ধ হতে পারে। তো আজকে যে তুমি পড়াশোনা করতেছো না, নিজেকে শিক্ষিত হিসাবে গড়ে তুলতেছো না, সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতেছো না ভালো মানুষ হিসাবে, তুমি ওইটার দিকে অনুসরণ করতেছো, ওইটা কালকে বন্ধ করে দিলেও তখন তুমি কি করবা? তুমি কি বয়সটাকে আবার পিছনে নিতে পারবা? নিয়ে কি তুমি স্কুলে ভর্তি হতে পারবা? মাধ্যমিক পরীক্ষা দিতে পারবা? উচ্চ মাধ্যমিক দিতে পারবা? ভার্সিটিতে আর অ্যাপ্লাই করতে পারবা? পারবা না, শেষ। বয়স কিন্তু শেষ হয়ে গেল। তখন তুমি কি করবা? ওই যে গাদার খাটুনি তোমাকে আবার খাটতে হবে। এখন সিদ্ধান্ত তুমি নাও, কি করবা। আরে ভাই, কে কি কিনছে তাহলে তুমি হও না এরকম, সমস্যা নাই তো। বললাম তো, টাকা পয়সা অনেক ভাবে ইনকাম করা যাবে। একটা হচ্ছে সম্মানের সহিত, আর একটা হচ্ছে সম্মান বিক্রি করে।
আত্মসম্মান বোধ না থাকে, হ্যাঁ, লজ্জা শরম যদি না থাকে, তাহলে তুমি টাকা পয়সা তো ইনকাম করতে পারবা। টাকা পয়সা ইনকাম করা তো সহজ। যাদের লজ্জা শরম নাই তারা খুব সহজে ইনকাম করতে পারবে, আর যাদের লজ্জা শরম আছে তারা পারবে না। এই সিদ্ধান্তটা তোমাকে নিতে হবে। যাই হোক, আর কিছু বলবো না ইনশাল্লাহ। আমরা এর পরের ক্লাসে কোন অধ্যায় নিয়ে আলোচনা করতে পারি আমাকে একটু বলো। এর পরের ক্লাসে আমরা কোন অধ্যায় নিয়ে আলোচনা করবো বলো তো? এর পরের ক্লাসে আমরা কোন অধ্যায় নিয়ে আলোচনা করবো বলো? এর পরের ক্লাসে আমরা কোন অধ্যায় নিয়ে আলোচনা করবো বলো? এর পরের ক্লাসে আমরা কোন অধ্যায় নিয়ে আলোচনা করব? এর পরের ক্লাসে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের 8ম অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। কি বলো? এর পরের ক্লাসে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের 8ম অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ হ্যাঁ, বেসিক অ্যাকাউন্টিং বই যদি কেউ নিতে চাও, কুরিয়ার 400, এটার মূল্য হচ্ছে 420 টাকা। এটা আমাদের ওয়েবসাইট থেকেও তুমি অর্ডার করতে পারবা এবং ম্যানুয়ালি অর্ডার করতে পারবা। এটাতে প্রত্যেকটা অধ্যায়ের বেসিক দেওয়া আছে এবং 2016 থেকে 24 সাল পর্যন্ত এমসিকিউ দেওয়া আছে প্রয়োজনীয় ব্যাখ্যা সহকারে। তারপরে সমাধান দেওয়া আছে সৃজনশীলের। এই যে দেখো সৃজনশীলের সমাধান। আগের বইটা থেকে এই বইটা অনেক বড়, কারণ আমরা সৃজনশীলের ব্যাখ্যা দিয়েছি, সমাধান দিয়েছি, সমাধান ছাড়াও দিয়েছি। এবং প্রত্যেকটা অধ্যায়ের পরে ওই অধ্যায় থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কেমন প্রশ্ন আসতে পারে তার একটা নমুনা, তার একটা ধারণা কিন্তু আমি এই জায়গায় তুলে দিয়েছি। এবং সর্বশেষ লাস্টে আমি মডেল টেস্টও দিয়েছি। এই জন্য এই বইটা আগের থেকে বড় হয়েছে। এই জন্য কুরিয়ার 400, এটার মূল্য হচ্ছে 420 টাকা। যারা নিতে চাও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো এবং অথবা আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারো। কেমন? তাহলে আমরা পরের ক্লাসে প্রথম পত্রের 8ম অধ্যায়ের এমসিকিউ নিয়ে আলোচনা করব। ঠিক আছে? কি নিয়ে আলোচনা করব? এমসিকিউ নিয়ে আলোচনা করব। ওকে, তো আজকে এই পর্যন্তই। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে যারা সম্পূর্ণ ক্লাসটা করছো। ইনশাল্লাহ আমি যা পড়িয়েছি এই জায়গা থেকে এমসিকিউ থাকবে এবং পরীক্ষার হলে গিয়ে মনে করবা যে স্যারের ফ্রি ক্লাসটা করেছিলাম, ওইটা মনে পড়ে গেছে। এই যে মনে পড়বে এগুলো, তুমি তখন পারবা ইনশাল্লাহ। কেমন? আচ্ছা, যাই হোক, আমরা ইনশাল্লাহ পরের ক্লাসে আবারও দেখা হবে। তার আগ পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা, সব সময় নিউ কমার্স কোচিং এর সাথে থাকবা, আমাদের পেজের সাথে থাকবা। এবং যারা পার্সোনালি কোনো কিছু বলতে চাও, আমি তোমাদেরকে বলেছিলাম আমার আইডিতে চলে আসো, আমাকে মেসেজ দিও, আমি ইনশাল্লাহ তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। কেমন? তো আজকে এই পর্যন্ত। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।